দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, দুই চারটা ব্যাপারে আজকের আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, আমার রিসার্চ আমি শেয়ার করব। তার ভিতরে একটা, হামিদ ছোট জগন্নাথ সাবেক রাষ্ট্রপতি হামিদ দেশ থেকে পালিয়ে গেছে। সাবজেক্টটা এখনো রীতিমতো একটা রিলেভেন্ট সাবজেক্ট আমাদের আলাপ আলোচনার মধ্যে। একটা কথা আছে না, কাঁচা ঘা, একটা ঘা যদি হয় এটা কাঁচা এখনো। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। হামিদ পালিয়েছে, হামিদ কিভাবে পালিয়েছে, কেন পালিয়েছে, এটা কাদের ফেলিউর, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি ডক্টর আসিফ নজরুলের একটা কথাকে রেসপন্ড করব। উনি বলছেন যে হামিদ পালিয়েছে যেই গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টের ফেলিউরের জন্য হামিদ পালিয়েছে, এটা ওনার মন্ত্রণালয় অর্থাৎ আইন মন্ত্রণালয়ের ইখতিয়ারের মধ্যে পড়ে না। আমাকে অযথা আপনারা গালিগালাজ করছেন, ডক্টর আসিফ নজরুল বলছেন। আমি ওনার কথাটাকেও অ্যানালিসিস করব, আমি কিভাবে দেখি। অন্য আরো একটা কথা এই প্রসঙ্গে আমার বলতে হয়। কেউ বলছে হামিদের পালিয়ে যাওয়া হচ্ছে এসবির ব্যর্থতা, কেউ বলছে সিআইডির ব্যর্থতা, কেউ বলছে বিভিন্ন ব্যর্থতা, এসপি কিশোরগঞ্জের ব্যর্থতা, বিভিন্ন আলাপ আলোচনা। তো এটার উপরে আমি একটু আলোচনা করি। আর একটা বিশেষ আলোচনায় আমি আপনাদের কাছে যাব, সেটা হচ্ছে যে আমি গতকালকের এবং পরশুদিন আমি বলছিলাম যে ভারত পাকিস্তানের যুদ্ধটা হঠাৎ করে থেমে যাবে। আমি যখন এই কথাটা বলছিলাম, অনেকে আমার সাথে ডিসএগ্রি করেছিলেন। সবাই বলেছিলেন that this is the beginning of Ghazwatul Hind, that epic prediction that আমরা সবাই চিন্তা করছিলাম। অনেক সবাই না, আমি করি নাই, আমি মনে করি নাই যে এই যুদ্ধটা কন্টিনিউ করবে। আমার স্টাডি বলছে এই যুদ্ধটা কন্টিনিউ করার কথা না। আমার মত, আপনাদের শ্রদ্ধার সাথে আপনাদের মতামতকে আমি সম্মান করি। অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকেও এটা নিয়ে অনেক ভালো মন্তব্য করেছে যে দিস ইজ দ্য বিগিনিং অফ গাজওয়াতুল হিন্দ। অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে এটাকে অনেক সুন্দরভাবে তারা বর্ণনা করেছে। মনদের আলাপ আলোচনা বেশ লজিক্যাল ছিল, কিন্তু আমি জানতাম যে এটা কন্টিনিউ করবে না। আমার অভিজ্ঞতা, আমি গত 5 দিন 6 দিন ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসম্যানদের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, সিনেটরদের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, ডানে বাই অফিসিয়াল স্টেট ডিপার্টমেন্টে যে কথাবার্তা হয়েছে, I was almost certain that India cannot afford to continue this surgical strike against Pakistan. আমি জানতাম এটা হবে না। তো এখন আমি তো সব জানতা শমশের না, আর আমার অনুভূতির উপরেও পৃথিবী চলে না, কিন্তু তারপরে আমি জানতাম দিস ওয়ার ইজ নট গোয়িং টু বি কন্টিনিউড। এখন একটা কথা, আমাদের বাংলাদেশ কোনো যুদ্ধের সাথে জড়িত না, কিন্তু ইটস লাইক প্রি ওয়ার বাংলাদেশি ওয়ার এগেনস্ট ইন্ডিয়া, বাংলাদেশি ওয়ার এগেনস্ট মিয়ানমার। এখন এটা কি, এই ওয়ারটাকে ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করা যায়। বাণিজ্য যুদ্ধ, সীমান্ত যুদ্ধ, স্বরাষ্ট্র নীতি যুদ্ধ, আইনগত যুদ্ধ, যুদ্ধের আর শেষ নাই, সামাজিক যুদ্ধ, যুদ্ধের শেষ নাই। কেন আপনারা বলবেন ভারতের সাথে আমাদের সীমান্ত যুদ্ধ? আরে ভাই, প্রতিদিন বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি লোকজন, আমার ভাই বোনদেরকে স্লটার করা হয়, রিজন উইদাউট রিজন। বাংলাদেশের সংস্কৃতির উপরে যুদ্ধ লাগানো হয়। আমার দেশের সংস্কৃতি আজকের জাহান্নামে গিয়ে পৌঁছেছে। মনে হচ্ছে বাংলাদেশের কালচার বলতে এটা মিন করে ভারতের ওই নাঙ্গা গোমূত্রখোর গোবরখোরদের সাথে
আমাদের সংস্কৃতিকে তুলনা করা হয় আমাদের জুডিশিয়ারিতে কন্টিনিউয়াস intervention by Indians and Indian officials and some stupid Bangladeshi, those who are holding power in Bangladesh. তারা কন্টিনিউয়াসলি এই কাজটা করে। তো এইসব বিষয়ে আমি কথাবার্তা বলবো। আজকের চিরাচরিত ভাবে আমরা ভাগ্যবান, আমার কয়েকজন গেস্ট আমার সাথে তারা একত্রে আসেন, আলাপ আলোচনা করেন, কিন্তু আজকের আমাদের নতুন একজন গেস্ট আমাদের সাথে জয়েন করেছেন। উনি বাংলাদেশ নেভির একজন কমান্ডার। ওনাকে আমি ইনভাইট করেছিলাম। হি ইজ কাইন্ড এনাফ টু জয়েন দিস কনভারসেশন। আমি ওনাকে আগে স্বাগত জানাবো, তারপরে সবাইকে এক এক করে আনবো। কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর এস.এম. নওশের আলী। নওশের আলী, আপনি বাংলাদেশের বারডেমের একজন চিকিৎসক, আপনি সামাজিকভাবে সচেতন একজন মানুষ, অনেক বিষয় স্টাডি করেন, লেখাপড়া করেন। আজকে শোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল দর্শককে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে, সবাই আশা করি থাকবেন এবং এটা শুনবেন এবং আপনার সুচিন্তিত মতামত দিবেন। ধন্যবাদ। এবার আমি স্বাগত জানাবো উই আর দ্য পিপল এর ডিরেক্টর অফ অপারেশন এবং মানবাধিকার কর্মী নিরু এস নীরা। আপনাকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের শোতে আপনি আজকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি, ভালো আছি। ইনশাল্লাহ আজকের আলোচনাটা আমি কন্টিনিউ করব। আমি একটা বিষয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি আলোচনাটা শুরু করব কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই, আপনাকে দিয়ে। আমাদের বাংলাদেশের সীমান্তে যেহেতু চিহ্নিত একটা সন্ত্রাসী এবং আগ্রাসী রাষ্ট্র ভারত, সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার জেনারেল ওয়াকারুজ্জামান এন্ড কারেন্ট নেভাল চিফ এন্ড আর্মি চিফ এন্ড বিজিবি, আপনি মনে করেন আমাদের সীমান্ত কতটা সিকিউর বাংলাদেশি মানুষের জন্য এবং দেশের জন্য? আপনি কি মনে করেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানি। আমি জ্যাকব ভাইয়ের চ্যানেলে আমাকে আহ্বান জানানোর জন্য আমি আই এম এভার গ্রেটফুল। আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি শুরুতেই আমাদের জুলাই আগস্ট বিপ্লবের সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত হয়েছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই ফ্যাসিস্টদের কবল থেকে আমাদেরকে রক্ষা করেছেন, যে নিয়ামতের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ পেয়েছি। আজকে আপনার চ্যানেলে আমি কথা বলার সুযোগ পেতাম না, হয়তো আমি এতক্ষণ গুম হয়ে যেতাম। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা এখানে আসছি। তো আপনার এই চ্যানেলে কিছু কথা বলার, আপনি যে ব্যাপারে অবতারণা করেছেন, আমি তার আগে দুইটা কথা আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করব। এক নম্বর হলো পবিত্র কোরআনের সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের মানুষ আমার উপরে সঠিকভাবে ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, তাহলে বারাকাতুম মিনাল্লাহ, আমি জমিন এবং আসমানকে বলে দিতাম যে তোমাদের যত বরকতের দরজা আছে সবগুলো খুলে দাও। আমি গত সপ্তাহে আফগান অ্যাম্বাসাডারের সেকেন্ড ম্যান, উনিও দায়িত্বে আছেন, ওনার সাথে একটু আমার সাক্ষাৎ হয়েছিল একটা জায়গায়, অনেকক্ষণ কথা হইলো। উনি বলতেছিলেন যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন ওদের হীরার খনি, লিথিয়ামের খনি, স্বর্ণের খনি, পেট্রোলের খনি, সবগুলা খনি ওরা এখন উত্তোলন করার জন্য এখন বিভিন্ন ইনভেস্টর খুঁজতেছে, অনেক শুরুও করছে কাজ। সে হিন্দুকুশ পাহাড়ের যেখানে ৩৩৩ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো, ওদের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে বিভিন্ন যুদ্ধের সময় টানেল গুলো বন্ধ ছিল, সেগুলো সেরা চালু করে ফেলছে। এখন মাত্র ২০ কিলোমিটার দিয়ে তারা হিন্দুকুশ পার হইতেছে।
তারপরে সুয়েজ ক্যানেলের মতো ক্যানেল তারা নিজেরা কর্ডন করছে। সারা দেশটার মধ্যে ডালিম, যে আনার, যেটা পামি কলা, যেটা আমেরিকাও করতেছে, সেটা ওরা এক্সপোর্ট করতেছে। ওদের কারেন্সি এখন ডলার পাউন্ডকে ছাড়িয়ে গেছে। এরকম করে যেখানে জাফরান লক্ষ লক্ষ টাকা কেজি, আফিন বন্ধ করে সে জাফরান চাষ হচ্ছে। মানে দেশটার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত। মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি, আলাদা মার্কেট, যারা কাজ করতে পারে না তাদের জন্য সরাইখানা, খাওয়ার দাওয়ারের কোনো অভাব নেই। মানে দেশটার মধ্যে এমন একটা বারাকা আল্লাহ দিচ্ছেন। আমি এই করোনার আয়াতটাকে মিলাইতেছিলাম ওই সময়, যারে আল্লাহ যেটা বলছেন তো সত্য কথা। আজকে দেখেন 54টা বছর হয়ে গেল আমাদের দেশে, আমরা ব্রিটিশের আইন দিয়ে দেশটা চালাচ্ছি। আমাদের দেশে বেশি না, শুধু যদি 2টা আইন জারি থাকতো, একটা হইলো জেনা ব্যভিচারের আইন মদের, আর একটা হলো আপনার চুরির আইন। পুরা আপনার খোলাফায়ে রাশিদিনের মোট 36 বছরের ইতিহাসে জানা যায় মাত্র কয়েকজন লোকের হাত কাটা গেছে। ইভেন যারা চুরি করছে পেটের দায়ে, তাদের জন্য না, নিষেধ ছিল খলিফাদের সময় যে না, চুরির যে পেটের অভাবের কারণে কেউ কারো হাত কাটা যাবে না। এই আইনটা যদি আমাদের দেশে জারি থাকতো, 6 লক্ষ কোটি টাকা এখান থেকে পাঠাবেন। আমরা যতই চেষ্টা করি, অপরাধ কিন্তু বাড়তেছে দিন দিন। সম্মানিত আমার ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন, আমি একটা জিনিস কেন ভাবি না, কেন বুঝতে পারি না, পবিত্র কোরআনের আমার একটা সুযোগ হয়েছিল, আমি আবুধাবিতে এম্বাসিতে আমাকে পোস্টিং দেওয়া হয়েছিল জাতিসংঘ মিশনের পরিবর্তে। আমি ছিলাম ওখানে প্রায় 4.5 বছর। আমি পৃথিবীর বড় বড় যারা স্কলার, আল্লামা ইউসুফ আল কারজুবি থেকে শুরু করে, তারপরে আপনার ডক্টর জাকির নায়েক, তারপর ডক্টর ইসমাইল মেন, এই ধরনের শত শত মানুষের কথা শোনার সুযোগ হয়েছে আমার প্রায় একটা 4.5 বছর। অবশ্য 3 বছর পরে ওইটা বন্ধ করে দিয়েছিল কালচারাল সেন্টারটা শেখ জায়েদ মরার পরে। তো দুঃখজনক হলো একটা জিনিস আমি দেখলাম, যে ইহুদি নাসারারা বা তারা ওই করছে, যেখানে ইহুদিদের বিরুদ্ধে কথা বলা হয়, এই জন্য ওটা বন্ধ করে দিচ্ছে। তো তারপরে আর ওরা শোনার সুযোগ নেই। তো এই সুযোগটা হয়েছে আমার। আমরা একটা জিনিস কেন বুঝি না, যে কোরআন আসমানি কিতাব আমাদের উপর নাজিল হইল, এইটার বিসমিল্লাহর বা থেকে সূরা নাস শেষের সিন পর্যন্ত একটা শুধু সূরা না, একটা আয়াত না, একটা ওয়ার্ড না, একটা অক্ষর যদি আপনি আমি অস্বীকার করি, তাহলে আমার ঈমান থাকবে না। আমাকে মুনাফিকের মৃত্যু হবে। আর মুনাফিকের জায়গা হলো আসফালিন মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচে। আপনি যে কথাটা বলতেছিলেন, যে আইন উপদেষ্টা বলতেছে যে এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আর এটা দুঃখজনক কথা। ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না, ওনার কি পড়ে? এখানে দেখলাম আমরা সেই অনেক লোকজনদেরকে উনি জামিন দিয়ে দিচ্ছে। অনেক যে যাদেরকে কয়েকজন ধরছে, তার এখন রাজার হালতে ভিআইপির মতো ওখানে বসিয়া মানে হুঙ্কার দিতেছে। আর নির্দোষ নিষ্পাপ নিরপরাধ মানুষগুলোকে ডান্ডাবিড়ি করাইয়া তারপরে ফাঁসির মঞ্চে নিচ্ছে। তো উনি এগুলো চোখে দেখেন না, তো উনি তো সবই বোঝে, সব বোঝে উনি, কিন্তু আসল জিনিসই বোঝে না। এই যে আন্দোলন শুরু হয়েছে, এখন কি দেখা যাবে এটা। আমি আমার বক্তব্যের আগে 2টা কথা বললেন এই ভাই। একটা কথা হলো যে আপনি বলছিলেন আমাদের যে সিকিউরিটির আসপেক্টটা কেমন হবে। আপনি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ আমাদের যে কোনো বর্ডারে যদি ইন্ডিয়া যদি 1 ডিভিশন সৈন্য মোতায়েন করে, সেখানে আমরা যদি 1 ডিভিশন মোতায়েন করি, আলহামদুলিল্লাহ ওদের 5 ডিভিশন মোতায়েন করতে হবে সেখানে কমপক্ষে। এটা হলো একটা স্ট্র্যাটেজিক্যাল অবস্থা। আজকে ওদিকে পাকিস্তান আছে, ওদিকে দেখেন চায়না রয়ে গেছে, এদিকে আমরা আছি। আমরা কিন্তু আসলে দুর্বল না। আমরা তো বহু ঘটনা এর আগে ঘটছে। মায়ানমারের সাথে যুদ্ধে আমরা দিচ্ছি, এই পাদুয়া রৌমারির অবস্থা আপনারা জানেন। এই বিভিন্ন সময় রিসেন্টলিও আপনার ইন্ডিয়া বিএসএফ দেরকে কিভাবে বাংলাদেশিরা শুধু কাঁচিয়ারি দিয়া ধাওয়াইছে। ওরা তো আসলে আমাদের সাথে কোনো দিক থেকেই কোনো অবস্থাতেই দাঁড়ানোর মতো যোগ্যতা রাখে না। কিন্তু দুঃখজনক হইলো আমাদের দেশে কিছু দালাল তৈরি হয়েছে, কিছু দালাল। এই দালালগুলো হইলো এমন দালাল যে এদের কোনো ইমান নাই। এদের যদি ইমান থাকতো, দেশপ্রেম হলে ইমানের অঙ্গ, এদের ইমান নাই কোনো। আর ইন্ডিয়াতে দেখবেন আমাদের দেশের কোনো দালাল, কোনো যে আমাদের দেশে এই কাজগুলো করতেছে, ইন্ডিয়াতে দেখেন তো বাংলাদেশের কোনো এই ধরনের কোনো গোয়েন্দা সংস্থা আছে কিনা, নাই। এইটাই হলো আমাদের একটা দুঃখের একটা বিষয়, যে কিভাবে এই মানুষগুলো তাদের ইমান বিক্রি করিয়া, তাদের কি মরার কোনো ভয় নাই? আজকে একদিন তো যেতে হবে। আজকে আমরা দেখতেছি চোখের সামনে কেউ থাকবে না, কিন্তু আজকে আমরা কিভাবে যাব? কমান্ডার সিদ্দিক, আমি অত্যন্ত সম্মানের সাথে আপনার কথাটা আমি শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি, এবং আপনার কথাটা প্রচন্ড লজিক্যাল। ও বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, আমার ধারণা কমান্ডার সিদ্দিকের ওখানে ইলেকট্রিসিটি চলে গেছে, তারপরেও ওনার কথাটা আমরা শুনতে পাচ্ছি। আমরা এই আলোচনাটা কন্টিনিউ করব।
ওকে, আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন বাংলাদেশের একটা ডিভিশন যদি বর্ডারে অ্যাসাইন করে, ইন্ডিয়াকে 5টা ডিভিশন ওখানে মুভ করাতে হবে আমাদেরকে ফেস করার জন্য। এখন সমস্যাটা একটা জায়গায়, আপনার প্রশ্নটার, আপনি যে কথাটা বলছেন কথার মধ্যে একটা প্রশ্ন চলে এসছে। বাংলাদেশে র এর অভাব নাই, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কন্টিনজেন্সির অভাব নাই, একের পর এক কন্টিনজেন্সি আছে, তৈরি হয়েছে। ডিপ স্টেট আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আর্মি, নেভি, সিভিলিয়ান, এয়ারফোর্স, বিজেপি, প্রত্যেকটা জায়গায় র ঢুকেছে। কিন্তু ভারতের কোন জায়গায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, এনএসআই কিচ্ছু ঢুকে নাই। কারণ ওখানে আমাদের দেশের লোকজনরা কাজ করতে পারছে না, ঢুকতে পারছে না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না ভারতীয় লোকজনদের ভারত প্রেম আমাদের বাংলাদেশ প্রেমের চেয়ে অনেক বেশি? আপনার এটা মনে হয় না? তো এটা যদি হয় তাহলে আপনার মনে হয় না যে আমাদের দেশে আমরা একটা ডিভিশন অ্যাসাইন যদি করি ভারতের সাথে সম্মুখ যুদ্ধে, আর ভারত 5টা করবে, কিন্তু আমাদের ওই এক ডিভিশনের মধ্যে তো বেতনের অভাব নাই, ওখানে তো ডিজিএফআই আছে, ওখানে তো র আছে, ওখানে তো ভারতের গোমূত্রখোর গোবরখোররা আছে। তো সেক্ষেত্রে আমরা কতটা সিকিউর এইসব এই গোমূত্রখোর রয়্যাল লোকজনের? আপনার মনে হয় না একটা ডিভিশনে যদি আমাদের জেনারেল অফিসার কমান্ডিং অথবা ওনার G1 অথবা আন্ডার কমান্ড ইউনিটের কোন একজন কমান্ডার যদি রাইফেল নিয়ে বেইমানি করে মির্জাফরের মতো দাঁড়ায় থাকে, তাহলে এটার জন্য কি আমাদের জন্য সুখকর হবে? আমাদের বর্ডারের সিকিউরিটি কি নিশ্চিত হবে? আসলে আপনার কোশ্চেনের আনসারটা যারা বিশেষজ্ঞ আছে, তবে আমার বিশ্বাস যে অতীতের যে সব ঘটনা ঘটছে আজ পর্যন্ত, যারা লোয়ার লেভেলে যারা আসলে অন গ্রাউন্ড যারা কাজ করে, আমরা দেখছি তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের যে অবস্থাটা সেটা থাকে। এটা এখানে ওই মুনাফিক এবং বেঈমান, মুনাফিকদের তো জায়গা হলো আসফালিন মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে। কিছু মুনাফিক থাকে, থাকলেও তারা সুবিধা করতে পারে না, তখন ওই মানে সত্যেরটা বিজয়টাই হয়। সব ক্ষেত্রেই এটা দেখা গেছে, ওইগুলো হয় না, ওগুলো থাকে না। ওকে, কমান্ডার সিদ্দিক, আমি আপনার কাছে আবার ব্যাক করব। এবার আমি ডক্টর এস.এম. নওশের আলী আপনার কাছে আসব। কমান্ডার সিদ্দিক একটা কথা বলেছে যে আমাদের বাংলাদেশ আর্মির ট্রেনিং ম্যানুয়াল এবং স্ট্যান্ডার্ড অফ দ্য ট্রেনিং অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসেস ইজ ওয়ে মোর সুপিরিয়র দেন ইন্ডিয়ান আর্মি। আমি এটা জানি, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি লেখাপড়া করছি এবং এটা সম্পর্কে আমার লেখাপড়া যতটুকু, এই লেখাপড়ায় দেখছি আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের আর্ম ফোর্সেস সার্ভিসেস এর প্রফেশনালিজম, ট্রেনিং ম্যানুয়াল এবং তাদের পারফরমেন্স ওয়ে বেটার দেন ইন্ডিয়ান ফোর্সেস। কিন্তু একটা কথা, কমান্ডার সিদ্দিক তার কথার ভিতরে একটা সাবজেক্ট ইন্টারজেক্ট করছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসেস এবং আমাদের দেশের রাজনীতিবিদ এবং আমাদের রাজনৈতিক নেতা কর্মী এবং সমর্থকদের ভিতরে র আছে, কিন্তু ভারতের কোথাও ডিজিএফআই, এনএসআই নাই। অর্থাৎ ওখানে কোনো বেইমান নাই, কিন্তু আমাদের মধ্যে বেইমান আছে। এখন আমাদের মধ্যে যদি বেইমান থাকে, কমান্ডার সিদ্দিকের কথা অনুযায়ী আমাদের এক ডিভিশনের ভিতরে যদি ডিপ কমান্ডারই থাকে বেইমান, তো সেক্ষেত্রে আমাদের বর্ডার কতটা সিকিউর বলে আপনি মনে করেন ডক্টর এস.এম. নওশের আলী? আসলে এটা নির্ভর করে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তাদের নৈতিক মানদণ্ডের উপর জিনিসটা নির্ভর করবে। ওনাদের যদি দেশপ্রেম থাকে, নৈতিক মানদণ্ড যদি মানে শক্ত থাকে, সেই ক্ষেত্রে বর্ডার নিয়ে সিকিউরিটি নিয়ে অতটা চিন্তা করা যায় না। কিন্তু যদি এর ভিতরে যদি কোনো মানে এরকম রয়ের লোক ঢুকে যায় বা দেশে মানে গাদ্দার লোক ঢুকে যায় এবং নিজের মানে কিছু সুযোগ সুবিধার বিনিময়ে বা অর্থের বিনিময়ে যদি নিজের ইমান বিক্রি করে ফেলে এবং সেখানে যদি সে দেশের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো অবশ্যই আমাদের সীমান্ত ঝুঁকির মধ্যে আছে। কিন্তু রিসেন্টলি দেখেন যে ইউনূস সরকার যখন একটি শক্ত ভূমিকা নিল, তখন কিন্তু এই যে আমাদের সীমান্তের যে গ্রামবাসীরা তারাই কিন্তু বিএসএফ-কে তাড়িয়ে
দিয়েছে, বেশ এক জায়গায় না একাধিক জায়গায় এই কাজটা ঘটনাটা ঘটেছে। তারপর বিজেপি সদস্যরাও দেখা গেছে যে আপনার ওই যে বিএসএফ কে রুখে দাঁড়িয়েছে, এবং একটা বিএসএফ সদস্য এক বিজেপি সদস্য পা ধরে মাপ চাচ্ছে বা প্রাণ ভিক্ষা চাচ্ছে, এরকম একটা ছবি তো সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে। মানে এটা হয়েছে শুধুমাত্র সরকারের শক্ত ভূমিকার কারণে। আর এর আগে সরকার ছিল নতজানু সরকার, যে কারণে দেখা গেছে যে বিএসএফ এসে আমাদেরকে গুলি করে মেরে যাচ্ছে, অত সরকার তরফ থেকে উল্টো আমাদের জনগণকে দোষারোপ করতেছে যে এরা চোরাচালানি, এরা গেল কেন। এই কারণে তারা মানে এতটা বড় একটা সাহস তারা পেয়েছিল এই বিএসএফ, যেটা নাকি অন্য কোথাও পাচ্ছে না। মানে পাকিস্তান সীমান্তে তো প্রশ্নই আসে না, চায়না সীমান্ত পারে না, এমনকি বার্মা সীমান্ত তারা এটা পারে না, শুধু পারে এই বাংলাদেশ সীমান্তে এই কাজটা করতে। এর আগে সরকাররা নতজানু ভূমিকার কারণে। আপনি নিশ্চয়ই জানেন যে ওই যে 2001 সালে যে ঘটনা ঘটেছিল পদুয়াতে, ওই এখনকার যিনি ওই যে বিটিআর তদন্তের প্রধান যিনি এএলএম ফজলুর রহমান সাহেবের সাথে যে যুদ্ধটা হলো সম্মুখ সমরে, সেটা কিন্তু আমরা জিতেছিলাম। কিন্তু কি হলো, ওনাকে সম্পূর্ণভাবে পদচ্যুত করে ওনার সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে ওনাকে আর্মি থেকে বের করে দেওয়া হলো ইন্ডিয়ার কথায়। তো এর ফলে যেটা হয় যে এরকম যখন করা হয় তখন একটা সব বাহিনীর মানে নৈতিক মানে কি বলে এটা মনোবলটা ভেঙে যায়। আর মনোবলটা যখন ভেঙে যায় তখন আসলে ওই বাহিনী কোনো কাজ করতে পারে না, যেটা আমরা এর আগে সরকারের সময় দেখেছি। এবং সেটা উল্টো চিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়। ধন্যবাদ। আপনাকে যদি আমি একটা ফলো আপ কোশ্চেন করি, আপনি এটা নিয়ে আমার সাথে অনেক বিতর্ক তর্ক মতবিরোধ অনেকের সাথেই হয়েছে। বিডিআর পিলখানা ম্যাসাকারের সময় 2009 সালের 25 ফেব্রুয়ারি ওখানে প্রথম যে ইউনিটটা যায়, আর্মির যে প্রথম ইউনিট যায় রেসপন্ড করে, ফার্স্ট রেসপন্ডার ফ্রম বাংলাদেশ আর্মি, ওটা ছিল 17 বেঙ্গল। 17 বেঙ্গলের কমান্ডার ছিল, অ্যাক্টিং কমান্ডার ছিল মেজর ওয়াকারুজ্জামান, যাকে আমরা বলি মির্জাফর ওয়াকারুজ্জামান, বর্তমানের আর্মি চিফ। এখন মির্জাফর ওয়াকারুজ্জামান বিডিআর এর কাউকে রক্ষা করার জন্য ওখানে যান নাই। রয়ের নির্দেশে, হাসিনার নির্দেশে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে উনি 17 বেঙ্গলের প্যারেন্ট ইউনিট 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড, তার ব্রিগেড কমান্ডার জেনারেল হাকিমের নির্দেশ অমান্য করে হাকিমকে শুনিয়েছে যে আমি ভিতরে যাব না, ভিতরে যাওয়ার দরকার নাই, আপা নিষেধ করেছে। আপনার কি কখনো মনে হয় না সেম লোক এখন সেনাবাহিনীর প্রধান? সীমান্তে যদি ভারতের সাথে কোন প্রকার আমাদের যুদ্ধ বাজে, কোন একটা কনফ্লিক্ট তৈরি হয়, আপনার কি মনে হয় জেনারেল ওয়াকার অস্ত্র হাতে তুলে নেবে, নাকি ওই 2009 সালের মতো রাইফেল দিয়ে দাঁড়ায় থাকবে, কিচ্ছু বলবে না? কারণ আপার মনিবের ঘরে বা দেশে আক্রমণ তো করা যাবে না। আপনার কি এটা মনে হয় না? এখন তো তার মনিব চেঞ্জ হয়েছে, এখন তার মনিব হচ্ছে ডক্টর ইউনুস। এখন তার মনিব তো আপা নাই, এখন তো তার মনোভাব চেঞ্জ হলেও তো হতে পারে। মানে হয় না অনেক সময় যে খারাপ লোকও তো ভালো হয়ে যায় ভালো মানুষের সংস্পর্শে এসে, এটাও তো হইতে পারে। ওকে ডক্টর নওশাদ, আপনার কথাটা কোরআনিক কথা, আশাবাদ ব্যক্ত করা। আপনি কি ভারতীয় সেনাপ্রধান দ্বিবেদীর কথা মাসখানেক আগে শুনেন নাই যে বাংলাদেশ আর্মির সাথে তার যোগাযোগ এবং কমিউনিকেশন অত্যন্ত স্ট্রং? আপনি এটা শুনেন না? শুনেছি। তাতে কি মনে হয় তার মনিবের পরিবর্তন হয়েছে? আমি জানি আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে থেকে এই প্রশ্নের রেসপন্ড করা আপনার জন্য কঠিন। আমি আপনার কাছে ব্যাক করছি, আমি নিরুনিরা আপনার কাছে আসব। নিরুনিরা, আপনার কি মনে হয় না কমান্ডার সিদ্দিক বলছে যে আমরা প্রফেশনালি অনেক স্ট্রং, এবং ডক্টর নওশাদ আলী বলছে যে আমাদের ইমানের জোর যদি থাকে, দেশপ্রেম যদি থাকে, তাহলে সীমান্তে আমরা সক্ষম। কিন্তু আমাদের সেনাবাহিনীর বর্তমানে প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান, এই মির্জাফর ওয়াকারুজ্জামান 2009 সালে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিডিআর এর পক্ষে তাদের জীবন বাঁচানোর জন্য 17 বেঙ্গলকে ঠিকমতো ব্যবহার করে নাই। ওনার আপা বলছে ভিতরে যাওয়া যাবে না, ওনার ভারতীয় আপা বলছে ভিতরে গিয়ে 57 জন অফিসারকে সেভ করার দরকার নাই। উনি জেনারেল হাকিম, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের
নির্দেশকে অমান্য করে বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে। আজকে সেই ওয়াকারুজ্জামান হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান। আপনার কি মনে হয় এই জেনারেল ওয়াকারুজ্জামানের মতো লোক যখন সেনাপ্রধান, ভারতের সাথে যদি আমাদের কোনো কনফ্লিক্ট তৈরি হয়, সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানের উপরে দেশ এবং দেশের নিরাপত্তা কতটা নির্ভরশীল হতে পারে, কতটা দায়িত্ব জ্ঞান নিয়ে আমরা ওয়াকারের উপরে ভরসা করতে পারি? আপনার কি মনে হয় নিরনিরা? জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর সাবজেক্ট তুলেছেন, বাট আমাকে যদিও এই কথা জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো বিগ নো। কারণ আমি বিগ নো এই জন্যই বলবো যে বর্তমান সেনাপ্রধান বিগত দিনে যে কাজ করে আসছে সেটা কতটা আমাদের দেশের প্রতি তার আনুগত্যতা সে প্রকাশ করেছে এবং কতটা সে দলের প্রতি সে আনুগত্য ছিল সেটা প্রকাশ করেছে। এটা তো আমরা দেখে আসছি 2009 থেকে শুরু করে এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে যে ঘটনাই ঘটুক না কেন, যাই হচ্ছে না কেন, যেটা আমরা দেখেছি সেখানে দেখেছি যে আমাদের সেনাপ্রধান সে একটা দলের সেনাপ্রধান হিসাবে সে কাজ করে আসছে এবং সে এখনো যা করছে সে দলের সেনাপ্রধান হিসাবে কাজ করছে। এটা বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে সে কাজ করছে বলে আমার মনে হয় না। তাই সেখানে আমার মনে হয় না যে আমরা তার উপর ভরসা রাখতে পারি। ভরসা যে রাখতে পারি না সেটা আমি নিঃসন্দেহে বলবো। এজন্য যদি কোনো পয়েন্ট বলতে হয় সেটা তো মনে করেন 2017-তে যে চুক্তি সাইন হয়েছে তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত যে আমরা কথাগুলো বলতেছি, আমরা কিন্তু এখনো ক্লিয়ার না, বা আমাদের পাবলিকের কাছে এখনো সেটা ওপেন হয়নি। তারা ভারতের সাথে যে নতুন করে 2017-তে চুক্তি সাইন করেছে সেখানে কি কি আছে, কোন কোন বিষয়ের উপর তারা এই চুক্তিগুলা সাইন করেছে এবং এটা কতটা আমাদের দেশের পক্ষে এবং কতটা দেশের বিপক্ষে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে আমাদের বর্তমান সেনাপ্রধানের যে দায়িত্ব, তার যে মানসিকতা, তার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 7-8 মাসে, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি যে বাংলাদেশে এই সেনাপ্রধানের উপর কোনো ভরসা আমরা রাখতে পারি না। ওকে নীরা, কোনো কিছু চিন্তা করলে সেটা ডিফারেন্ট। ওকে নীরা, আপনার কাছে আমি ফলো আপ কোশ্চেনে একটা কথা জিজ্ঞাসা করি। উনি হাসিনা শেখকে গ্রেফতার করতে পারতেন, হাসিনা, রেহানা, তারেক সিদ্দিকী তাদেরকে গ্রেফতার করতে পারতেন। গ্রেফতার করার বদলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর নির্দেশে এবং ভারতীয় সেনাপ্রধান দ্বিবেদীর নির্দেশে হাসিনাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তারা ভারতে পালাতে সাহায্য করেছে। এবং আমার তথ্য অনুযায়ী ওয়াকারুজ্জামান নিজে হাসিনার $14,00,000 স্বর্ণ, ডায়মন্ড এগুলো একত্র করে দিয়েছে, পালাতে সাহায্য করেছে। জেনারেল মির্জাফর ওয়াকারুজ্জামান 626 জন অপরাধীকে ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রয় দিয়েছে, তার ভিতরে 252 জন ছিল রয়ের অপারেটিভ, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আওয়ামী লীগের দুষ্কৃতিকারী হাসান মাহমুদ, বানরমুখ কামাল, নুরুন্নবী চৌধুরী শাওন সহ নাম না জানা ওবায়দুল কাদের সহ বহু আরাফাত সহ বিভিন্ন অপরাধীদেরকে পয়সার বিনিময়ে সে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে। অনেকে বলে পয়সার বিনিময়, আমি বলবো রয়ের নির্দেশে ওয়াকারুজ্জামান এই কাজ করেছে। এই ওয়াকারুজ্জামান দেশের প্রোটোকল ভেঙে বিক্রম মিশ্রির সাথে তার বাসভবনে দেখা করেছে। এই ওয়াকার অপরাধীর এই বাংলাদেশের সর্ববৃহৎ ভূমিদস্যু শাহ আলমকে এখন পর্যন্ত গ্রেফতার করতে দেয় নাই, এই শাহ আলমকে ওয়াকারুজ্জামান। তো এরপরে আপনার কি কখনো মনে হয় এই ওয়াকারুজ্জামানের উপরে নির্ভর করা আর শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া একই কথা? বিষয়টা কি আপনি এভাবে দেখেন কিনা? অফকোর্স, আপনি যে সাবজেক্ট গুলো বলেছেন, যে পয়েন্ট গুলো আপনি বলেছেন জেকব ভাই, এখান থেকে একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না।
তাকে যদি ধরা হয় একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না। সে যে কাজগুলো করে আসছে এবং পরীক্ষিত, প্রত্যেকটা জিনিস পরীক্ষিত। এই যে মনে করেন স্বৈরাচারের সময় এমপি মন্ত্রী যতজন ছিল, ইভেন আপনার এই সিটি কর্পোরেশনে ইভেন যারা ছিল তারা থেকে শুরু করে সবই, এই যে 626 জন 25 জনের কথা যেটা বলছেন, এটা কোথা থেকে আসছে? এরা তো বাংলাদেশি। এবং তাছাড়া আপনি ভারতীয় যাদের কথা বলছেন, যাদের সহযোগিতায় যে এই স্বৈরাচারের এত বছর টিকে থাকা সম্ভব ছিল, তাদের সবাইকে সে হেফাজতের মানে সাথে পার করে দিয়েছেন। এবং এখনো যারা বাংলাদেশে আছে, মানে যাদেরকে অ্যারেস্ট করা দরকার, যাদেরকে আইনের আওতায় আনা দরকার, তাদেরকে কোনো অবস্থাতেই সে ওপেন করছে না এবং আইনের হাতে তুলে দিচ্ছে না। এখন পথে ঘাটে যেগুলো দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। কিন্তু এখন যদি হতো যে এই 5ই আগস্টের ঘটনার পর শুরু করে যদি আইন বিষয়টা যদি ওইভাবে ভালোভাবে সঠিকভাবে যদি দেখা হতো, তাহলে যে সকল ইনসিডেন্ট এখন হচ্ছে বাংলাদেশে এগুলো হতো না। কারণ বড় বড় যারা বিগ ফিশ, তারাই স্লিপ কেটে চলে যাচ্ছে, তারাই সবার চোখে ধুলা দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওই যে চুনোপুটি যাদেরকে দিয়ে এইসব কাজ করিয়েছে, আজকে তারা হ্যাস্তন্যস্ত হচ্ছে পথে ঘাটে। আজকে দেখেন যে পার করে দিয়েছে, চলে গেছে, সেটা কোনো বিষয় না। কিন্তু বাংলাদেশের মধ্যে যেসব চুনাপুটির ইনসিডেন্ট ঘটছে, সেগুলোকে বড় করে ফলাও করে দেখানো হচ্ছে এবং অন্য দলকে ব্লেম দেওয়া হচ্ছে। কিন্তু মূলে যে এখানে সেনাপ্রধান ওখানে বসে থেকে যে কাজগুলো করছে এখনো, এই বিষয়টাই বন্ধ করা হচ্ছে না বাংলাদেশে। তো এই জন্য বারবার বলি যে এই ওকে, আপনি আপনার কথার সারাংশ কি এইটা যে জেনারেল ওয়াকারকে ক্ষমতায় রেখে, চুপ্পুকে বঙ্গভবনে রেখে আপনি মনে করেন না যে বাংলাদেশের সীমান্ত তো দূরে থাক, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জুডিশিয়ারি কোনোভাবে নিরপেক্ষ থাকবে, এটা আপনি মনে করেন না? না, হতেই পারে না। এটা বিভিন্ন ওয়েতে তারা প্রমাণ করে দিয়েছে। এখনো যদি আমরা এগুলো দিয়ে মানে বসে থাকি, তো বাংলাদেশ অলরেডি যতখানি পিছনে গেছে তার চেয়ে আরো বেশি পিছনে যাবে। আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। সে আইনের প্রয়োগটা করতে গেলেই দেখা যাবে যে কোথায় কি ভুল ত্রুটি আছে, সেগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। ওকে, নিরনিরা অনেক মেহেরবানি। আমি কমান্ডার সিদ্দিক আপনার কাছে যাব। কমান্ডার সিদ্দিক সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করি, 2-3 দিন আগে বা 2-3 দিন 4 দিন আগে ঠুটো জগন্নাথ সাবেক রাষ্ট্রপতি হামিদকে পালাতে দেয়া হয়েছে বাংলাদেশের, যেভাবে তাকে পালাতে দেয়া হয়েছে, আপনি কি মনে করেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর নাকি ইন্টেলিজেন্স ফেলিউর? কমান্ডার সিদ্দিক। ভাই, এখানে সমস্যা হচ্ছে, আমার এখানে কারেন্ট নাই, টোটালি নেটও ডিস্টার্ব করছে। তারপরেও আমি কিছু দেখি কথা বলতে, যদি শুনতে পান। প্রথম কথা হলো, আমরা যারা একাডেমিতে কোরআন শপথ করে যারা কমিশনের সময় শপথ করেছি দেশমাতৃকার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিতে হইলে সেখানে আমি তৈরি আছি। প্রথম কথা হলো এটা। 2 নম্বর হলো, আমি 10th লং কোর্সের অফিসার। আমার 9 লং কোর্স পর্যন্ত যারা সশস্ত্র বাহিনীর অফিসার আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমি সবাইকে স্যালুট জানাই। এদের মধ্যে আমি তেমন একটা সমস্যা খুঁজে পাইনি। কিন্তু 10 এবং পরের যারা আছে এরা সবাই আমার জুনিয়র। এখানে যারা যতটুকু ভুল ত্রুটি করছে, আমি বলবো তারা যেন মহান আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, যেন আল্লাহ তওবা করলে তওবা ক্ষমা করে। আমার কাছে কথা একটাই, আপনারা তওবা করে ফিরে আসুন। যদি তওবা না করেন, আপনারা যদি আপনাদের এই দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকেন বা এগুলো অব্যাহত রাখেন, আপনাদের জন্য পরকালটা বরবাদ হয়ে যাবে, দুনিয়াতেও আপনারা ধিক্কৃত হবেন। সুতরাং আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো বানানোর আর কোনো ভয়ই নাই, রাস্তা নাই। একটা মাত্র সেটা হলো
আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইউসুফ আল্লাহ সাল্লামকে জুলেখা যখন ডাকলেন সব দরজা বন্ধ করে অন্দরমহলে, ইউসুফ আল্লাহ সাল্লাম জানেন যে সব বন্ধ, যাইতে পারবে না, তারপরেও সে আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন। আল্লাহর কুদরতে দরজা খুলে গেল, ইউসুফ আল্লাহ সাল্লামের জামা ছিঁড়ে ফেললেন পিছন দিক থেকে। তো বিষয়টা হলো আমাদের ইমান থাকতে হবে হযরত ইউসুফ আল্লাহ সাল্লামের মতো ইমান, আমাদের দেশপ্রেম। আমরা সবাই তো একদিন চলে যাবো এই দুনিয়া থেকে। আমি একটা জিনিসই বলবো সেনাপ্রধানকে, উনি যে একটা ভূমিকা রাখছিলেন সেই 5ই আগস্টে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের রক্তপাত আরো ফার্দার ম্যাসাকার ছাড়া দেশটা সুন্দর মতো আমরা মানে একটা সেফ এক্সিস্টে আমরা সবাই যেতে পারছি। তারপরে পদ্ধতিগত অনেক ভুল ত্রুটি ছিল, কিন্তু ওনার এই একটা কাজের জন্য ওনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। জাতীয় ওনাকে কমেন্ডেবল একটা প্রশংসা করছে ওনার এই ভূমিকার কারণে। এরপর থেকে যেন উনি জনগণের যে সমালোচনা যা কিছু আছে সেগুলোকে আমলে নিয়ে উনি ভালোভাবে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। আমরা যে সন্দেহ সংশয়গুলো আপনারা করছেন এগুলো হবে না। ওনার দেশপ্রেম এর ব্যাপারে আমি কোনো কোশ্চেন করব না। আমরা বিশ্বাস করি যে দেশ যখন আক্রান্ত হয়, দেশ যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা যে শপথ আমরা করেছি, অবশ্যই সে শপথকে আমরা 100% বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এখানে কেউ পিছপা হবে না, এটা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কমান্ডার সিদ্দিক? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি হামিদ যে পালায়া গেছে, আপনি কি মনে করেন এটা প্রশাসনিক ব্যর্থতা নাকি ইন্টেলিজেন্স ফেলিউর? এই দায় কেউ এড়াইতে পারে না। এটাকে যদি ব্যর্থতা কাউকে দেন, আমি মনে করবো আপনি যাকেই বলবেন এই দায় কেউ এড়াইতে পারে না, কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই, সবাইকে আনসার করতে হবে এটার জন্য। ওকে, এবার বলি আপনাকে গোড়ায়, সেটা হচ্ছে 8ই আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে উনি শপথ নিয়েছেন। আপনি জানেন কি জানেন না আমি জানি না, বাট 1 সেকেন্ড আমাকে, দর্শকবৃন্দ আমাকে 1 সেকেন্ড একটু সময়। ওকে, আমি খুব হ্যাপি কমান্ডার সিদ্দিক, আপনার ইলেকট্রিসিটি আসছে, আমি অত্যন্ত হ্যাপি। আপনি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আমি এখন যে কথাটা বলবো, অনেকে বলে যে এটা এসবির ফেলিউর, অনেকে বলে এটা ডিবির ফেলিউর, এটাকে বলে জাতের ফেলিউর। আপনি জানেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট 2024 দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি ওনাকে কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়া হয় না, ইনক্লুডিং ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি, কেউই ইন্টেলিজেন্স ব্রিফিং ওনাকে আজ পর্যন্ত দেওয়া হয় না। ইন্টেলিজেন্স ব্রিফিংটা নেয় জেনারেল ওয়াকার নিজে। এখন কেউ যদি বলে যে হামিদ চলে গেছে, এখানে দায়িত্ব হলো এসবির লোকদের, আমি আপনাকে কয়েকটা ছবি দেখাই। অনেকে বলতে চাচ্ছে এই এসবির গোলাম রসুল, এটা তার ব্যর্থতা। অনেকে বলছে এই লোকের ব্যর্থতা, আসাদুল্লাহ চৌধুরী অতিরিক্ত ডিআইজি এসবি। অনেকে বলছে ওনার ব্যর্থতা ডিআইজি ইমিগ্রেশন মোয়াজ্জেম হোসেন। এখন কথাটা হচ্ছে কমান্ডার সিদ্দিক, এ প্রত্যেকটা ইউনিট জবাবদিহি করে ইন্টেলিজেন্স ইউনিট গুলোর উপরে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলোর উপরে, ইনক্লুডিং ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি সবাই। তাইলে এর ব্রিফিংটা কে নেয়? জেনারেল ওয়াকারুজ্জামান। এখন আমি যদি বলি যে ওনার ব্যর্থতাটা অ্যাডমিনিস্ট্রেটিভ না, ইন্টেলিজেন্স ফেলিউর, এবং এটা ইচ্ছাকৃত ফেলিউর, আমি যদি বলি ইচ্ছাকৃত ফেলিউর কমান্ডার সিদ্দিক, আমার এই কথাটা কি বেশি বলা হবে আপনার মনে হয়?
আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার এবং এটার মানে এক্সিকিউশন হওয়া দরকার দ্রুত, জাতিকে জানানো দরকার হু ইজ অ্যাট ফল্ট, কোনো শর্টকাট নাই। ওকে ওকে ওকে, আমি এবার ডক্টর নওশাদ আলী আপনার কাছে যাব। আমি কমান্ডার সিদ্দিককে যে প্রশ্নটা করছি, আমি এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে আসবো। সেটা হচ্ছে এসবি, ডিবি, সিআইডি, ডিজিএফআই, এনএসআই এরা সব ইন্টেলিজেন্স ইউনিট, ইন্টেলিজেন্স এজেন্সি। এরা সবাই রিপোর্ট করে জেনারেল ওয়াকারের কাছে। এখন আমরা সবাই এদেরকে দায়ী করছি, মানে এসবির ফেলিওর, ইমিগ্রেশনের ফেলিওর, পুলিশের ফেলিওর, আইনের ফেলিওর, কিন্তু কেউ বলি না যে ইচ্ছাকৃতভাবে মির্জাফর ওয়াকারুজ্জামান তাকে রাস্তা করে দিয়েছে পালানোর, ঠিক যেভাবে 626 জনকে উনি রাস্তা করে দিয়েছে পালানোর। আমি যদি বিষয়টাকে এভাবে বলি, আমি কি অতিরঞ্জিত করছি না লজিক্যাল কথাটা বলছি? ডক্টর এস এম নওশাদ আলী 100% লজিক্যাল, এটা 100% লজিক্যাল এবং এটা দায় কেউ এড়াতে পারে না। এবং আমি সবার আগে মানে বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই পদে উনি থাকার কোনো যোগ্যতা নাই। আমাকে বলেন আপনি, এবার আমি আপনার কথাটাকে শ্রদ্ধা করি এস এম নওশাদ আলী, আপনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইন্টেলিজেন্স ব্রিফিং নেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কিন্তু ডিজিএফআই ব্রিফিং দেয় না, এনএসআই ব্রিফিং দেয় না, সিআইডি বা ডিবি বা এসবি দিতে পারে কিন্তু অন্য কেউ দেয় না, কিন্তু সবার ব্রিফিংটা নেয় জেনারেল ওয়াকার। আরো একটা কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা যে তাকে অ্যাপয়েন্ট করেছে ওয়াকারুজ্জামান নিজে, তখন আপনি বলবেন যে যে হচ্ছে বিশ্বাসঘাতকের দাদা তাকে আমরা ছাইরা দিয়া বলবো ছোট একটা কর্মীরে দোষারোপ করতে? অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানের বাদ দিয়া নিম্ন পর্যায়ের মাঠ কর্মী একটারে বিচার করলে লাভ হবে কিছু? ডক্টর নওশাদ আলী না, আমি মনে করি মানে এই ক্ষেত্রে এটার পিছনে যারা যারা আছে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের উচিত এটা মানে জেনারেল ওয়াকারকে ডেকে ওটা জবাবদিহি চাওয়া যে কি ব্যাপার, আপনি এটা কিভাবে ইয়ে করলেন। এবং ওনারা আসলে ডক্টর ইউনূস সাহেবের এখন যে সরকার মনে হয় কেন জানি যে তারা যেন মানে ডক্টর ওয়াকারের সাথে যেন কোনো কনফ্রন্টেশনে যেতে চাচ্ছেন না, মানে অনেকটা এরকমই মনে হচ্ছে যে ওনারা কোনো কারণেই যেন মানে কোনো কনফ্রন্টেশনে যেতে চাচ্ছে না, মানে একটা গা বাঁচিয়ে চলার মতো একটা অবস্থা এভাবে চলতেছে। এবং দেখেন ওই যে জেনারেল ওয়াকারুজ্জামান যে রাওয়া ক্লাবে যে বক্তৃতাটা দিলেন সেখানে উনি মানে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা শব্দটা উনি বলেন নাই, ডক্টর ইউনূস নাম ধরে ধরে উনি বলছেন। সেটা থেকে উনি যেমন দেখা গেছে যে ওই মানে ডক্টর ইউনূস এটা কোনো প্রতিবাদ করেন এবং অফিস থেকে এটা কোনো অফিসিয়াল ভাবে কোনো প্রতিবাদ আসে না এই এটার জন্য। এই ক্ষেত্রে আমার কাছে এটা মানে মনে করি যে মানে ডক্টর ইউনূস সাহেব আসলে কি কারণে ওনাদেরকে এত ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য না। তবে আমি মনে করি অবশ্যই মানে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত এবং এই জায়গায় একজন সাহসী লোক বসানো উচিত। এরকম লোক সৎ ঠিক আছে, কিন্তু সৎ লোক যদি সাহসী না হয়, মানে কর্মঠ না হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যদি নিতে না পারে, তো ওই সৎ লোক দিয়ে আসলে কোনো লাভ নাই। এটা অনেকটা নখদন্তহীন বাঘের মতো একটা অবস্থা হয় আর কি। এই জন্য আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরে যাওয়া উচিত এই পদ থেকে, সম্মান থাকতে থাকবে। ওকে, এবার আমি ওয়েলকাম জানাবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি জানি অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই এবং সহ আলোচক বৃন্দকেও শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আই এম সরি আমি একটু লেটে এসেছি, বাইরে ছিলাম। আপনার আলোচনা শুনলাম। মামুন ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমি নিরুনিরা আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি। আমি কমান্ডার সিদ্দিককে এবং ডক্টর নওশাদকে জিজ্ঞাসা করছি, এই যে হামিদ যে পালায়া গেছে এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি ইন্টেলিজেন্স ফেলিওর? এখন বাংলাদেশের প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সি রিপোর্ট করে মির্জাফর ওয়াকারুজ্জামানের কাছে। এখন ওয়াকারুজ্জামান হি ইজ দ্য ওয়ান টেকিং ব্রিফিং। এখন হামিদ যে পালায়া গেছে এর জন্য আমরা অন্য কাউকে দায়ী করব নাকি ওয়াকারুজ্জামান নিজেই এই পালায়া যাইতে সাহায্য করছে? আপনার কি মনে হয় নিরুনিরা?
জেকব ভাই এই কথাটা ঘুরাইয়া পেঁচাইয়া বলার কিছু নাই, এখানে বর্ণিতা করারও কিছু নাই, একদম মানে শিওর শর্ট এবং ডাইরেক্ট বলা যেটা। কারণ এখানে যে ইন্টেলিজেন্সির যে ব্যর্থতা এটা 100% ওখানে কোনো সন্দেহ নাই। আর এটা যে আপনার ভাষায় এখন বলতে হয় মীর জাফর, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার বদৌলতে এইসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, এবং তার ভিতরে এমন একটা ভাব, এমন একটা টেন্ডেন্সি, আজকে চুপ্পু এবং ওয়াকার দুজনে মিলে মনে করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে বাংলাদেশের সর্বদলের প্রতিনিধিত্ব করছে আর তারা দুজন বসে দেশ চালাচ্ছে। এখানে তার মেন্টালিটিটার ভিতরে এরকম একটা ট্রিপল গেম কাজ করতেছে, যার কারণে এখানে যে বলা হয়েছে এবং নওশীর ভাই যে বলছে যে নরম সরম লোক দিয়ে কাজ হবে না, শক্তিশালী লোক দরকার ওখানে। এখন আমাদের দেশে তো আইনের অভাব নেই, বড় বড় আইন বিশেষজ্ঞ আছে, বড় বড় আইন উপদেষ্টারা আছে, তারা ওখানে বসে কি করছে? ঘাস কাটছে। নীরা, আমি যদি বলি যে নওশের আলী, ডক্টর নওশের আলীর কথাটাকে আমি শ্রদ্ধা করলেও আমি মনে করি না ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পজিশনে কোন লৌহ মানবরেও যদি বসায় সে কাজ করতে পারবে না, কারণ ওয়াকার তাকে কাজ করতে দিবে না। আপনি বিষয়টা কি এইরকম? রাইট। এখন আমি তো সেটাই বলতেছি, এখন সেনাপ্রধান এবং চুপ্পু মিয়া ওখানে বসে এমন একটা ভাবে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বহু দলীয় গণতান্ত্রিক দেশ, সব গণতন্ত্রের একটা ভূমিকা সে পালন করছে, আর তারা দুজন তার মাথার উপরে চড়ে বসে আছে, চক্রাটা ওভাবে ঘুরাচ্ছে, নাটকটা ওভাবে ঘুরাচ্ছে, যখন যেটা যেদিকে নেওয়া দরকার, যেভাবে যেটা করা দরকার সেভাবে সেটা করা হচ্ছে। এই জন্য বারবার যেটা বলতে চাচ্ছি যে সংবিধান, এই সংবিধানের দোহাই দিয়ে আর কতকাল চলবে, আর কত এই বাংলার গণতন্ত্রকে আপনারা বোকা বানাবেন? বোকা বানানোর শেষ পর্যায়ে আমরা উঠে গেছি, ওখানে আর কোনো জায়গা নাই। তাই এখন আপনাদের এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি বাংলাদেশের প্রতিটা জনগণ বুঝতে পারছে, জানতে পারছে। তো এইসব ভণ্ডামি আপনারা আর করেন না, আপনারা এগুলো বাদ দেন। কোথায় কোন জায়গা থেকে কি ঘটছে আমরা ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ নাই। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। হামিদ পালায়া গেছে, এই হামিদকে পালাইয়া গেছে বা পালাইয়া যাইতে দেয়া হইছে, এটা কি বাংলাদেশ সরকারের প্রশাসনিক ব্যর্থতা নাকি ইন্টেলিজেন্স ফেলিউর, নাকি ইন্টেলিজেন্স ফেলিউরটা ইচ্ছাকৃতভাবে ওয়াকার অর্কেস্ট্রেট করেছে? আপনি কি মনে করেন কাজী আব্দুল্লাহ আল মামুন? ধন্যবাদ জাকব ভাই, আপনি প্রশ্নটা খুব সুন্দর করছেন। আমি একটু প্রশ্নটা আমার মতো করে একটু যদি ব্যাখ্যা দিয়ে উত্তর দিতে পারি তাহলে ভালো হয়। এখানে কেউ পালায় যায় নাই, কেউ পালাইতে সাহায্য করে নাই, এখানে সম্পূর্ণ তাকে সেভ এক্সিট দিয়েছে, এবং এটার 1 নম্বর দায়িত্ব, এটার ভিতরে মামলা হতে হবে। এটা 1 নম্বর হবে আপনার এই জেনারেল ওয়াকার, যেটা মীর জাফর ওয়াকার বলেন। তারপরে এটার সাথে যত ইন্টেলিজেন্স আছে তারা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ, NSI চিফ, DGFI চিফ, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ওখানে যারা যারা গেছে তারা। এখন পত্রপত্রিকা এসছে যেখানে নাকি মানে চুপ্পু নাকি জড়িত, চুপ্পু নাকি টেলিফোন করে বলছে যে হ্যাঁ ছেড়ে দাও। এখানে জামাতের একজন ত্যাগশালক ছিল, হ্যাঁ, সে এখানে বড় নেতা, দুইজনই। এর অনেক কথাই আসছে, এগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা ওই আলোচনায় গেলাম না। আমরা এখন মনে করি এরকম ঘটনা যদি হয় তাহলে আগামীকাল যদি চুপ্পুকেও যদি সেফ এক্সিট করে দেয় হাসিনার মতো, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে এই প্রশ্নটা আসতেই পারে। এখন লক্ষণীয় বিষয় হলো যেখানে মিছিল হচ্ছে বাংলাদেশে, যেটা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটা নিয়ে। আরে আওয়ামী লীগ তো নিষিদ্ধ তো কে করবে, কার কাছে দাবি করছে? এই ওয়াকারের কাছে দাবি করছে। আমরা তো ডে ওয়ানেই বলছি যে আন্দোলনটাকে প্রায় বেহাত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত বন্দুক যার, ক্ষমতা তার, এটা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিচারই চাবো না। আমাদের করতে হবে এখন সময়,
এর বেশি আর সময় পাবো না। কালকে দেখবেন যে আপনার রাষ্ট্রপতিকেও মানে এখন কি বলবেন, সকল রাষ্ট্রপতি বলবেন অবৈধ রাষ্ট্রপতি, হাসিনা সবই তো অবৈধ, এই সেনাপ্রধানও অবৈধ। কাজে প্রশ্নটা হলো যাকে আমরা বিশ্বাসঘাতক বলছি এই তাদেরকে, এই যে ওয়াকারকে নিয়ে আপনি বলছেন, ম্যাডাম নিরুরিয়া বলছেন, আমি বলছি, কয়েক ডজনের বলছি, আমরা তো, সে তো আমাদের পাকা ধানে মই দেয় নাই, সে তো আমার পার্সোনাল শত্রুও না। তারপরে আমরা যে বলতেছি, আপনি কি মনে করেন আমি কাজী আব্দুল্লাহ মাহমুদ একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিংবা একজন উকিল হিসাবে ঢাকা এয়ারপোর্টে আমি সেফ ল্যান্ডিং করতে পারবো? যদিও আর্মিতে, সেনাবাহিনীতে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনারও আছে, আমারও সবাই আছে, কিন্তু তারপরেও দেশের প্রয়োজনে, মানবতার কারণে কিংবা সত্য কথা বলতে চাই। হাজার হাজার ছেলে মারা গেছে, মানে প্রায় 2000 উপরে মারা গেছে, গুম খুম হয়েছে এই গত মানে আপনার 24শে জুলাই অগাস্টে, 20,000 থেকে 30,000 অন্ধ হয়েছে। এই তাদের ছবি যখন সামনে আসে তখন তো সত্য কথা বলতে হয়। এই ওয়াকারকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, তার পাশে 35 জন জেনারেলকে গ্রেফতার করো, 100 জন সেক্রেটারিকে গ্রেফতার করো, বিচারপতি সবগুলি গ্রেফতার করা হোক। বাংলাদেশ একটা খুব দ্রুত একটা বড় ধরনের সিভিল ওয়ারের মধ্যে চলে যাচ্ছে। এখন শাহবাগে এক ধরনের, জামাত এবং অন্যরা একভাবে করছে আর ওরা আরেক ভাবে করতেছে। কেন? সবাই করছে জামাত কি নিষিদ্ধ করো, আরে এই লোককে নিষিদ্ধ করলাম, লোকটা তো আবার চেঞ্জ হয়ে যাবে, একে তো শিবির লীগ হয়ে যাবে। তারপরে হলো যে আপনার দেখেন যে এই শিবির, এই যে ছাত্রলীগরা এখন ছাত্র দল হয়ে যাচ্ছে। তো কাজে প্রশ্ন হয়েছে এই পার্টি তো পরে, এই ব্যক্তিগুলো কেন গ্রেফতার করা হলো না? এখন ঝটিকা মিছিল আস্তে আস্তে লম্বা হচ্ছে, প্যারিসের মতো জায়গায়ও এখানকার অনেক কিছুই আছে। আজকে না বললেই নয়, আজকে যারা, আমি জ্যাকব মিল্টনের মতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আজকে জামাতের অনেক নেতারাও তারা মানে প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিতে পারছে না, আপনি বলেছেন। আমি হয়তো মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই 4টি পার্টি গত 53-54 বছর লুটে পুটে খেয়েছে, চারধারি তলার বছর হয়েছে, কিন্তু তারপরেও আমি বলছি শিবিরের অনেক কর্মীরা জীবন দিয়েছে, তাদের প্রতি রেসপেক্ট আছে। ছাত্র দলের অনেক কর্মীরা জীবন দিয়েছে, তাদের রেসপেক্ট আছে। কিন্তু আজকে ছাত্র দলের কর্মীরা নিজেরাই আমাকে বলেছে এবং অনেক শিবিরের কি তারা বলছে ভাই এটা কি হইতেছে। ব্যাপারটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসন থেকে এখনো মুক্ত হই নাই। এখন হাসিনা গেছে, হাসিনাকে সেফ এক্সিট দিয়ে ওখানে বসায় রাখছে, 45,000 বসে রয়েছে চিটাগংয়ে। এখন বাংলাদেশকে হুমকি দিচ্ছে। তো কাজে এইখানে যদি ডক্টর ইউনূসকে আমরা যদি তার বাসার সামনে যদি মিছিল করতেছে, এটা ভুল, ডিরেকশনটা ভুল। হওয়া উচিত ছিল ক্যান্টনমেন্টের ঘেরাও সব থাকলে, যেটা নাকি আমরা প্রবাসী সরকার ঘোষণা দিচ্ছি, ক্যান্টনমেন্ট ঘেরাও করো, পার্লামেন্ট ঘেরাও করো, কিসের সংবিধান? জনগণ ডক্টর ইউনূসকে এই বিপ্লবের পরে তাকে বসিয়েছে, উনি একটা আম্পায়ার। এখন ইউনূস সাহেবের যে উনি অ্যাডভাইজার স্বরাষ্ট্র যে আছেন লেফটেন্যান্ট জেনারেল, ঠিক আছে, এখন উনি যদি বলেন যে আমি পদত্যাগ করলাম, পদত্যাগ করলেও উনি দায় মুক্তি হবে না, তার নামে আমরা মামলা করতে চাই। যদি কোনোদিন আইনের শাসন হয় এটা হতেই হবে। কাজেই জ্যাকব মিল্টন ভাই, আপনি যে সাহসের সাথে এই প্রশ্নগুলি তুলছেন, বাংলাদেশের বাইরে তো আরো অনেক টকশো আছে, আজকে নাম ধরেই বলতেছি, পিনাকি আছে, তারা কেন এইসব কথা তোলে না? আপনি কেন শত্রু হতে যাচ্ছেন? এখানে আরো আছে আপনার যে ইলিয়াস আছে, কনক সরোয়ার আছে, আপনি ওই যে ইসেররা, আপনার এই যে নাগরিক টেলিভিশন, তারা তো সব মনে হচ্ছে ইনডাইরেক্টলি বন্দনা করতেছে, আপনি ওয়াকার বন্দনা করতেছে, তারা মূল জায়গায় নিয়ে যাচ্ছে না বিষয়টা হলো যে এই আর্মি, জনগণের আর্মি, এই আর্মির কয়েকটা জেনারেল তারা বিশ্বাসঘাতক। তার মানে এই দেশপ্রেমী আর্মিকে আমি কি মানে মানে ডিজন করতেছি? মোটেই না। কাজেই আমাদের প্রশ্ন হয়েছিল ওয়াকার গংদেরকে বিরোধিতা করা মানে আর্মিকে বিরোধিতা করা না। যে কোনো সময় ইন্ডিয়া আক্রমণ করতে পারে, অনেক আশঙ্কা করছেন। সেখানে আমরা কি করবো? প্রবাস থেকে আমরা অবশ্যই এটাকে ইন্টারন্যাশনাল ব্রিগেড কল করে যুদ্ধে যাব। কাজেই আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমিও আপনার সাথে বলছি, এখানে পিনাকি গংরাও এখানে ফ্যাসিস্টদের মতো এইখানে আচরণ করতেছে। কালকে পিনাকির সাথে রাজনীতি একটা টপিকে দেখা হয়েছিল, সে আমার সম্পর্কে জানে, যেভাবে আমাকে অ্যাসল্ট করছে, যেভাবে কথা বলছিল, সেভাবে আমি পুলিশ কল করার জন্য হয়েছিল। কাজে এই পিনাকি বন্দনার কারা করছে? এই পিনাকি দিল্লি মঞ্চে ছিল, তারপর মুখোশ পাল্টাইয়া এখন শিবিরের ঘাড়ে চলছে। কালকে যখন নাকি ডক্টর মাসুদ এসেছিলেন, তাদের সামনে 6 জন সামনে আমাকে যেভাবে আক্রমণ করলো, কারণ আমি জ্যাকব মিল্টনের টকশোতে সত্য কথা বলি। আমি জ্যাকব মিল্টন, আমি বলি এই দেশের মালিক, কৃষক, শ্রমিক, সমস্যা। আমাকে পিনাকি বলে যে হ্যাঁ আপনি মার্ক্সবাদী কি বলছেন? আরে তাহলে বলছেন আমি তাকে বললাম বিহেভ ইউর সেলফ। তো সে আমাকে ভাব খারাপ মারতে আসছে, তখন আই কল পুলিশ। আজকে এই টকশোতে যারা শুনছে, আমি বলছি আমি কাজী আব্দুল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেরে মুক্তিযুদ্ধ করছি,
সারা জীবনে হুমকির মুখে মাথা দর করে এই পিনাকি গংরা তারা মুখস্থ, এই পিনাকি প্রফেসর আপনার যে ইসে আপনাকে দেখেন তাজ হাসমির সাথে খারাপ ব্যবহার করছে, সে ব্যক্তি জীবনও করে, এখানে সেলফি দেখায়। আপনাদের ওখানে ইলিয়াস গংরা আছে, তারা যেমন আপনাকে অপমান করে, আপনি তার বাসায় খাওয়াইছেন, শেল্টার দিচ্ছেন। আমি বলে দিছি আজকে যারা পিনাকিকে প্যারিসের মাটিতে তারা সম্পর্ক রাখবে তারা আমাদের শত্রু, যেটা আমি বলছি। আজকে যারা বাংলাদেশকে যারা ভারতে বাংলাদেশে বসে যারা ভারতকে বন্ধু বলে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। আমি সিপি অবশ্যই সর্বদলীয় মিটিং এ 2000 সাথে আমি কথা বলেছিলাম। আজকে এই কথাটা বলছি, আজকে ওয়াকারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অনতিবিলম্বে চুপ্পুকে অপসারণ করতে হবে। এইটা হলো দেশের মধ্যে দাগ। এখন যে দুইটা ফ্রন্টে শোডাউন করতেছে, এখন জামাতরা মনে করতেছে আমরা আলাদাভাবে করতেছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ। আরে এইখানে চুপ্পু নিষিদ্ধ হইতে হবে, এইখানে ওয়াকার নিষিদ্ধ হইতে হবে। 3 অগাস্ট 2024 জুনিয়র অফিসার সৈনিকরা তারা জনগণের সাথে একত্রতা পোষণ করছে, সেই অসমাপ্ত বিপ্লবটা সম্পন্ন করতে চাই। ক্যান্টনমেন্ট ঘেরাও করে এই ওয়াকার গ্যাংদেরকে সরাইতে হবে, বন্দী করতে হবে, বর্ডার সিল করতে হবে, ভারতের সাথে সম্প্রসারিত করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এমনি একটা কথাকে যদি আমরা একটু এলাবোরেট করি মামুন ভাই, সেটা হচ্ছে এই, আমিও বলছি যে এটা ইন্টেলিজেন্স ফেলিওর এবং ইচ্ছা করে ওয়াকার হামিদকে পালাতে দেয়া হয়েছে, হাসিনাকে ঠিক যেভাবে পালাতে দেয়া হয়েছে, হাসান মাহমুদ এবং আরাফাতকে যেভাবে পালাতে দেয়া হয়েছে, এভাবেই তো সবাইকে পালাতে দেয়া হয়েছে। এখন আমি আর আপনি বলি যে এটা একটা ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু আপনার কি এটা কখনো কখনো মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টেলিজেন্স ব্রিফিং পাচ্ছেন না এবং এইসব সাবজেক্টে উনি একটু বেশি নমনীয়, নাকি উনি টোটাল বিষয়টাকে ব্যালেন্স করার জন্য উনি চুপচাপ আছেন? কোনটা আপনার মনে হয়? আমার মনে হয় উনি নমনীয় না, উনি ব্যালেন্সও করছেন না। উনি যেই পরিস্থিতি উনি দায়িত্ব নিয়েছেন ছাত্রদের অনুরোধে, চারপাশে তাকে যেভাবে অক্টোপাসের মধ্যে ঘিরে রাখা হচ্ছে, হ্যাঁ, তাকে নন কপারেশন না, তারা দায়িত্ব পালন করছেন। আমি বলবো যে এনএসআই ডিজিএফআই তারা দায়িত্ব পালন, তাদেরকে বিচার আওতায় আনতেই হবে, আনবো ইনশাল্লাহ, বিজয় আমাদের হবেই। কাজেই ডক্টর ইউনূসকে দায়ী করা এই সমুচিত না। আপনি তাকে বসাইছেন যে সমস্ত দায়িত্ব দিয়ে, অর্থাৎ চারপাশে তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এখন এই মিছিলটা তার বাসার সামনে কারা ঠিক করলো? হাসনাত সাহেব ছাত্র নেতা হিসেবে হয়তো ভুল করতে পারে, তার পিছনে অনেক লোক তাকে গাইড করতেছে। আপনি দেখেন জিল্লুর রহমান মতো ওই যে তৃতীয় ব্যক্তি হাসনাতকে থ্রেট করছে, হাসনাতের ভুল হতে পারে অনেক কিছু। হাসনাত তো যে সাহসে ভূমিকা করতেছে, আমাদের হাসনাতের হাতকে শক্তিশালী করা দরকার। সেখানে দুইটা আলাদা হয়ে গেল কেন? দুইটার সময় হচ্ছে কেন? আজকে একদম জামাত ঘরানার লোকদের সাথে কথা হইলো, তারা পিনাকিকে দেবতা মানে, তারা বলতেছে না না না, আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই এবং এই মুহূর্তে প্রধান কাজ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমি আওয়ামী লীগ না, এখানে আপনি ভারত নিষিদ্ধ করার নেই, জনগণ দেশে ভারতকে নিষিদ্ধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য। আজকে জনগণ চায় না এই সব জামাতরা ওয়াকারের সাথে কইরা, যে এই দেশে দুইটাই শক্তি আছে, একটা হলো জামাত আর একটা হলো সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে দিয়ে ওয়াকার মানে এই ওয়াকার হলো জামাত কার্ড খেলছে রর নির্দেশে। কাজেই আমার মনে হয় বিএনপির ভিতরেও রর লোক ঢুকে গেছে, জামাতের ভিতরে রর লোক ঢুকে গেছে। এইখানে সাধারণ ছাত্র এবং প্রবাসী যারা আছেন, জ্যাকব মিল্টন ভাইয়ের মতো যারা সৎসাহসে বলেন, উনি অংশ গালি করেন, এই ব্যাপারে আমিও তো সব ব্যাপারে একমত না, অবশ্যই গালি দিতে হবে একটু সফট ভাষায়, কিন্তু রাজনৈতিক ভাষায় আমি বলবো এরা সবই শুয়োর। এই শুয়োরদেরকে আমরা কোনো ছাড় দিব না। ধন্যবাদ। ওকে, আমি কমান্ডার সিদ্দিকুর রহমান আপনার কাছে আসবো। আমি জানি আপনার ওখানে খুব গরম, সামারের মধ্যে আপনার খুব কষ্টকর, কিন্তু তারপরে আমরা আলোচনাটা কন্টিনিউ করব। হঠাৎ করে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, অনেকে বলেছিল যে গাজওয়াতুল হিন্দ বোধহয় শুরু হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে। আমি গত পরশুদিন বলছি যে না, এটা ইটস নট দ্য বিগিনিং অফ গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধটা যে কোনো সময় থেমে যাবে একটা কারণে, কারণ ভারত এফোর্ড করে না এই যুদ্ধের কন্টিনিউয়েশন। তারা একটা ফলস প্রিটেক্সটের উপরে এই যুদ্ধটা শুরু করেছিল। এখন পাকিস্তান ভারত এই যুদ্ধবিরতিটাকে আপনি কিভাবে দেখছেন কমান্ডার সিদ্দিক? আপনার মাইক্রোফোন অফ, সিদ্দিক সাহেব আপনার মাইক্রোফোন অফ। হ্যাঁ, এখানে এটাই ছিল বাস্তবতা। আপনি জানেন যে প্রথম দিনই যে 5টা এয়ারক্রাফট রাফায়েল সহ যেগুলা ভূপাতিত হয়েছে, সেটার সব একটা রাফায়েলের দাম হয়েছে 3,500 কোটি টাকা।
তো এটা নিয়ে অলরেডি আপনি জানেন যে ফ্রান্সের মার্কেটে শেয়ার মার্কেটও ফল করছে, ফ্রান্স গভর্নমেন্টও অনেক অ্যানয়েড। এবং প্রথম দিন আসিফ মুনির তার বাহিনীকে যেভাবে সে ব্রিফিং করছে, তারা বুনিয়ানু মারসুস, এটা কোরআনের একটা আয়াত, সীসাডালা প্রাচীরের মতো ঐক্য নিয়ে তারা নামছে। যেখানে এই যে গোমূত্র খাওয়া এই গুজরাটের কসাই, এদের পক্ষে পাকিস্তানি মোকাবেলা করার কোনো সুযোগ নাই, নাম্বার 1। নাম্বার 2, তার পিছনে টার্কি থেকে শুরু করে আপনার চায়না, সব তো আপনি জানেন, আশেপাশে সবাই তার জন্য, ইভেন ট্রাম্প পর্যন্ত কিন্তু এখানে ইন্ডিয়াকে ভৎসনা করছে। তো সব মিলাইয়া ইন্ডিয়ার এখন অবস্থা হচ্ছে লেজে গোবরে, এবং তারা যদি যুদ্ধ থেমে যায়, আমার মনে হয় ছেড়ে দে মাকে দেবাসী অবস্থা, ওর জন্য এটা ভালো। এটাই হওয়ার কথা ছিল। গাজাতুল হিন্দের ব্যাপার যেটা বলছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এটা মনে হয় বলা যায় না, এদিকে গড়াতে পারে আস্তে আস্তে। তো সেটা এখন আমাদের লেভেলে এইভাবে বলা ঠিক হবে না। তবে আপনি এটা যে ইস্যুটা যখন রেজ করছেন, এটার উপরে আমরা আরেক সময় একটা টক শো একটু ভালোভাবে করবো ইনশাআল্লাহ। ওকে, আমি এবার ডক্টর নরসের আলী আপনার কাছে যাব। আমি গত পরশুদিন এবং গতকালকে অনলাইনে অ্যাক্টিভিস্টদের ভিতরে অনেকে বলছে, তারা এটাকে তুলনা করছে দ্যাট দিস ইজ দ্য বিগিনিং অফ গাজওয়াতুল হিন্দ, এবং আমি বলছিলাম যে না, এটা গাজওয়াতুল হিন্দের শুরু না, এই যুদ্ধটা ইন্ডিয়া এফোর্ড করে না এবং পাকিস্তানও এফোর্ড করে না। তো আলটিমেটলি দেখা গেল নরেন্দ্র মোদী এবং ভারত তাদের মুখ রক্ষা করার জন্য আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হাত পা ধইয়া কোন রকম মুখ রক্ষা করে যুদ্ধটা বন্ধ করার শর্তে রাজি হয়েছে। এখন আর তারা যুদ্ধ করবে না। এই টোটাল বিষয়টা নিয়ে আপনি যতটুকু লেখাপড়া করেছেন, আপনার কি মনে হয়েছে ডক্টর নরসের আলী? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখন খুব সমসাময়িক একটা প্রশ্ন। আপনি যে কথাটা বলেছিলেন যে গাজওয়াতুল হিন্দের বিষয়, আমিও আপনার সাথে একমত। গাজওয়াতুল হিন্দের যে লক্ষণগুলা, এগুলা এটার সাথে মিলে না। আর এখন যে যুদ্ধটা, এটা আমি মনে করি যে মোদী সম্পূর্ণভাবে তার মানে একটা অন্যায় ভাবে এই যুদ্ধটা উনি করেছেন। কারণ এখানে যখন তারা যে ওই পেহেলগামে যে আক্রমণটা হয়েছিল, পাকিস্তান কিন্তু বলেছে যে নিরপেক্ষ সংস্থা দিয়ে এটা তদন্ত করতে। মোদী কিন্তু কোনো তদন্তের ধার ধারে যায়নি। সে বারবারই পাকিস্তানকে হুমকি ধামকি দিচ্ছে, তাদের দেশের জনগণকে বলছে যে পাকিস্তানকে আমরা শিক্ষা দিব, তাদেরকে ঢুকে ঢুকে মারবো, তাদেরকে পুরো দেশ উড়িয়ে দিব, গুড়িয়ে দিব, এই ধরনের সে ফাঁকা বলি সে তার ভোটারদেরকে বলেছে বা তার জনগণকে বলেছে। জনগণও দেখা গেছে বোকার মতো, উম্মাদের মতো তার কথা উপরে নেচেছে, এবং তাদের মিডিয়া গুলো দেখা গেছে যে ওই বললেন না যে গরুর মুখ খোর গোবর খোরের মতো আচরণ করেছে আর কি। লাফালাফি ছাড়া তাদের মতো কোনো কথা ছিল, কোনো ফ্যাক্ট ছিল না, সব ছিলই শুধু ফানুস আর ফানুস। কিন্তু এর পরবর্তীতে আমরা কি দেখলাম যে ইন্ডিয়া সরাসরি পাকিস্তানে আক্রমণ করলো, কোনো পাকিস্তান থেকে কোন রকম উস্কানি ছাড়া। তারা এই আক্রমণটা করে তারা দেখাতে চাইল যে আমরা তাদের জঙ্গি আস্তানা ধ্বংস করেছি। অথচ দেখা গেছে সেখানে বেশ কিছু সিভিলিয়ান মারা গেছে, এর মধ্যে বাচ্চা মারা গেছে, শিশু মারা গেছে। আর পরবর্তীতে যখন আবার এটার যখন পাকিস্তান যখন তারা পাল্টা প্রতিরোধ নিল, তারা ইয়ে করলো, রাফায়েল বিমান তারা ভূপাতিত হলো, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট অস্বীকার করলো। অথচ এটা তথ্যটা সঠিক, কারণ এটা স্যাটেলাইটে এই জিনিসটা এসছে। এবং একটা রাফায়েল বিমান ভূপাতিত করা মানে এটা কিন্তু একটা দেশের জন্য বড় একটা ক্ষতি, যেটা ভারত কোনোভাবে এফোর্ড করতে পারে না, কারণ তার দেশে অর্থনীতি সেরকম নাই। কারণ মোদীর যে গত 10 বছর বা 12 বছর যে শাসক, এই শাসনে কিন্তু ভারতের গ্রোথ হয় নাই। সে মানে কোনো এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারে না, তার দেশে প্রবৃত্তি তৈরি করতে পারে না। তার দেশে গুটি কয়েক লোক এখানে লাভবান হয়েছে, যেমন আদানি বা আম্বানির মতো অলিগাররা, যেরকম বাংলাদেশে যেরকম ওই যে শাহ আলম আর ওই যে ইয়ারা যেরকম লাভবান হয়েছিল হাসিনার সময়, ঠিক ওই রকমই এরা এখানে লাভবান হয়েছে। এবং এই যে যুদ্ধ থেকে আসলে কোনো গেইন নাই। এটার থেকে সাধারণ মানুষের আরো ক্ষতি হলো, কারণ এই যে যুদ্ধের যে টাকা, এই টাকা তো মোদী তার পকেট থেকে দিবে না, এটা আসবে সাধারণ পাবলিকের পকেট থেকে যাবে। নেক্সট বাচ্চাতেই দেখা যাবে যে ভ্যাট ট্যাক্স বিভিন্ন চার্জ গুলো বাড়িয়ে দিবে, এবং এতে ক্ষতিগ্রস্ত হবে কারা? সাধারণ আয়ের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লোকেরা, কারণ তাদের ব্যয় বেড়ে যাবে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য। এখানে বেশ বিরাট একটা ক্ষতি হয়েছে, দুই দেশেরই হয়েছে, ইন্ডিয়ারও হয়েছে, পাকিস্তানেরও হয়েছে। পাকিস্তান তো অনেক আগের থেকে একটা দরিদ্র দেশ, তাদের তো তেমন হারানোর কোনো কিছু নাই। তো তাদের কিছুটা গেইন হয়েছে যে ওই IMF ফান্ড থেকে তারা কিছু টাকা পেয়েছে।
পেয়েছে, কিন্তু ইন্ডিয়া কোনো কিছুই পায় নাই। এর ফলে দেখা গেছে তারা যে ক্ষতির সম্মুখীনটা হলো এবং সারা বিশ্বে মোদির যে ইমেজের যে ক্ষতিটা হলো এবং সারা বিশ্বে ইন্ডিয়ান মিডিয়ার যে বদনামটা হলো, এটা আসলে একটা অপূরণীয় ক্ষতি তাদের জন্য, যদি তাদের মাথার ভিতরে বুদ্ধি যদি থাকে, যদি তারা সেটা বুঝতে পারে আর কি। কিন্তু আমার ধারণা তাদের সেই জ্ঞান এবং বুদ্ধি কোনোটাই নাই এবং তারা অনেকটা ওই গরুমূত্র গোবর খোরের মধ্যে তারা আচরণ করছে। ধন্যবাদ। ডক্টর নওশের, আপনাকে যদি আমি একটা ফলো আপ কোশ্চেনে যাই, ফলো আপ কোশ্চেনটা হলো এই, আপনিও বলছেন এবং আমিও বলছি যে যুদ্ধটা যখন শুরু হয়েছে আমার মনে হয় না দ্যাট দিস ইজ দ্য এপিক বিগিনিং অফ গাজওয়াতুল হিন্দ। সার্বিকভাবে আপনি সবগুলোই কভার করছেন, কিন্তু আমার একটা সাবজেক্টকে আমি যদি অ্যাড করি, যে মোদি এই যুদ্ধটা শুরু করেছে না, সে তৈরি করেছে। এই যুদ্ধের তৈরি করেছে নিজেরাই, কাশ্মীরের পেহেলগামে নিজেদের লোকজনদেরকে মেরে কবর দিয়ে তারপরে তারা এই যুদ্ধটা তৈরি করেছে ইলেকশনে জেতার জন্য। বিষয়টা কি এরকম? এক্স্যাক্টলি মানে তার জনগণকে সে একটা যুদ্ধ উন্মাদনার মধ্যে ফেলে দিয়েছে, যাতে সে কিন্তু তার কোনো পলিটিক্যাল কমিটমেন্ট একটাও সে রক্ষা করতে পারেনি। সে কোনো এমপ্লয়মেন্ট তৈরি করতে পারেনি, কোনো গ্রোথ আনতে পারেনি, কোনো তার দেশে কোনো নতুন কোনো কিছু শুরু করতে পারেনি। এবং এগুলোকে ঢাকার জন্য সে কি করলো, মুসলিম ওয়াকফ বিল নিয়ে দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করলো এবং এটাকে ডাইভার্ট করার জন্য সে সারা দেশের মানুষকে সে একটা নাটক সাজিয়ে সে মুসলিম বিরোধী বানিয়ে ফেললো এবং একটা যুদ্ধের উন্মাদনা তৈরি করে দিল। এবং সে মানুষকে বোঝাতে চাইলো যে ভারতের জন্য বিকল্প, মানে মোদি ছাড়া ভারতের কোনো বিকল্প নাই যে ভারতকে নেতৃত্ব দেবে। এটাই সে তার দেশের জনগণকে বোঝানো, জনগণও এটা মেনে নিল যে আমরা একবেলা কম খাবো, তারপর আমরা পাকিস্তানকে ধ্বংস করে ছাড়বো মোদির মাধ্যমে। এটা তাদের দেশের সাধারণ জনগণ এই জিনিসটা তারা ইয়ে করছে। এবং আমি দেখি না তাদের দেশে কোনো বুদ্ধিজীবী বলেন বা কোনো মানে মানে ওই ধরনের বিবেকমান লোক যে ওই যুদ্ধকে বিরোধিতা করেছে বা এটাকে বলেছে যে এটা অন্যায় হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না, কেউ বলছে না। সবাই এটাকে তারা একচাটিয়া সাপোর্ট করেছে। এই জন্য আসলে আমি মনে করি যে এটা এই যুদ্ধটা আসলে মোদির জন্য তো ক্ষতি, সমগ্র ভারতবাসীর জন্য এটা বড় ধরনের একটা ক্ষতি নিয়ে আসছে। ওকে, নিরুনিরা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনি শুনেছেন পাকিস্তান ভারত যে যুদ্ধ, এই যুদ্ধটা যুদ্ধবিরতিতে অলরেডি দুই পক্ষই এগ্রি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এখানকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তারা ভারতের কাউন্টার পার্টের সাথে কথা বলেছে, পাকিস্তানে কথা বলেছে, তারা এগ্রি করেছে। এখন আমেরিকার কাছে যুদ্ধ বন্ধের এই হাত পা ধরাধরি পাকিস্তান করে না, এটা ভারত করছে। সার্বিকভাবে বিবেচনা করলে ডক্টর নওশের আলী যেই কথাটা বলছে সেটা হচ্ছে যে ভারত নির্বাচনে মোদি বিজেপি তাদের ভরাডুবি ঠেকানোর জন্য তারা এই যুদ্ধটা করেছে। বিষয়টাকে আপনি এভাবে দেখেন কিনা, নাকি আপনি ডিফারেন্ট হইতে দেখেন? এটা হইছে প্রথম কথা যে মোদি বাবু সে তার পাওয়ারে আসা থেকে শুরু করে যেভাবে যেদিকে করেছে তার প্রতিটা জিনিসই সে ফেল করেছে। সে ভারতের মতো রাষ্ট্র চালানোর মতো ম্যাটেরিয়াল সে না, এটা বিভিন্নভাবে বিভিন্ন হইতে সে প্রমাণ করে দিয়েছে। গেল সেটা তাদের দেশের বিষয়, তাদের দেশে গেল। তারপর দেখেন আমাদের এই পার্শ্ববর্তী আমরা যে আছি, আমাদের সাথে যে একটা ঠেলাঠেলি করতে এসে মানে তার ইন্টেলিজেন্সি সব পালিয়ে উঠে যেতে হয়েছে 5ই আগস্টে। কিন্তু আমাদের এখানে যেগুলো মানে জন্ম দিয়ে গেছে, আমরা আছি তাদের চাপে। কিন্তু ওপারে যে তারা ধরাটা যেটা খেলো, আছে চীনের সাইড আছে এক পাশে, পাকিস্তান আছে আরেক পাশে। এখন সে তো মানে ইলেকশনে সে পাওয়ারে আসার জন্য তো কত প্রতিশ্রুতি দিয়ে আসছে তার জনগণের কাছে। এখন কোনো না কোনো দিক থেকে তো উঠতে হবে। পৃথিবীতে কি সাদ্দাম কি একজন জন্ম নিচ্ছে? সাদ্দামের মতো এই নেচারের কত সাদ্দাম পৃথিবীতে আছে না? তারই একটা রূপরেখা হলো এটা। আর এদিকে যেটা বলবেন মোড়ল, আমরা মোড়ল ঠিক আছি। আমরা যদি বলে থাকি, ওই যে বলে না যে চোরের কয় চুরি করো, ওদিকে আবার গৃহস্থকে বলে সজাগ থাকো, তা এরকম যদি কিছু করে আমরা যদি মোড়ল ঠিক থাকি, ওখানে যদি একটু মাতুব্বরি থাকে, তা ইন্টারন্যাশনালি আমাদেরও তো একটা পদমর্যাদা থাকে। ওকে, নীরা খুব ভালো বলেছেন। আমি এবার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাচ্ছি। আপনার কি মনে হচ্ছে বিজেপি যেসব ওয়াদা করে ভারতে গত 1 যুগেরও 1.5 যুগেরও বেশি সময় ধরে ক্ষমতা দখল করে আছে, আপনার কি মনে হয়
ভারতের জনগণ ধীরে ধীরে টের পাচ্ছে যে বিজেপি কথা সর্বস্ব, তাদের আর কোনো যোগ্যতা নাই। এখন তারা এই হাসিনার মতো ভণ্ডামি, এইসব ভণ্ডামি কি হাসিনার কাছ থেকে শিখে মোদি এইগুলা শুরু করছে, নাকি মনে করেন মোদি বা বিজেপির ধ্বংস হওয়ার শেষ ধাপে আছে যে এই যুদ্ধটা শুরু করলো? ব্যাপারটা হলো যে ওয়ার অ্যান্ড টেরর যে থিওরিটা ছিল, ইসলামিক ফোবিয়া, সেটাকে মুভি মানে ইসরায়েলের আর ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চারে তারা ওইদিকে প্যালেস্টাইনের উপর দিয়ে চালাইছে, হ্যাঁ, আর এদিকে ইন্ডিয়ার উপরে চালাইছে। বাংলাদেশও চেষ্টা করছিল, বাংলাদেশের জনগণ এটাকে পাত্তা দেয় নাই। এখন প্রশ্ন হয়েছে যে এখন ইন্টারন্যাশনাল যারা ওয়ারফেয়ার খেলা খেলবে, ফ্রান্স সরকার সহ, তারাও বুঝছে গেম ইজ ওভার, যেটা নাকি ভালোভাবে আপনারা ধরছেন যে পাকিস্তান হাতে পায়ে ধরে যুদ্ধ থামাতে বলে নাই, এটা ইন্ডিয়াই করছে। এবং ইন্ডিয়াকে আবার এখানে ট্রাম্প নিজের স্বার্থেই ওই যে কোয়াডস এর অন্যতম পার্টনার চীনকে কন্টেন্ট করার জন্য, তো এখানে ট্রাম্পও তড়িঘড়ি করে যদি থামাই দিন, যদি আরো কন্টিনিউ করে, এখানে চীনের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে সহযোগিতা এবং এইভাবে যে ডেমনস্ট্রেশন করছে যে এই যে রাফায়েল কোনো কাজ করতেছে না, এটা যদি আরো কন্টিনিউ করে, এখন তো বিমান যুদ্ধটাই, তাহলে পুরা ওয়েস্টের যে ক্ষমতা সেটা প্রমাণ হয়ে যাবে। চায়না হ্যাজ ইমার্জ অ্যাজ এ মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার। সেই কারণেই আমার একটা মনে হলো যে হযরত আলী যখন নাকি দেখলেন যে বর্ষার সামনে কোরআন শরীফ রেখে ওই খারিজিরা বললো যুদ্ধ থামো, যুদ্ধ থামো, ওই মারওয়ান ছিল চালাক, তখন তারা চাইছিল যে আপাতত এই যুদ্ধ যদি থামানো যায় তাহলে আমরা পরবর্তী সহযুদ্ধ করব। তখন হযরত আলীকে বুঝাইয়া যুদ্ধ থামানো দিল, তখন ওই খারিজিরা তাকে হত্যা করে পরবর্তী তারা খারিজ হয়ে গেল। তারা বলছিল যে না না না, এখন যুদ্ধ থামানো যাবে না, এখন তার দুর্বলতা, এই কারণে তার সময় নিচ্ছে। আমার মনে হয় পাকিস্তানের উচিত যুদ্ধ থামাইলেও একটা কন্ডিশন দিবে, ভার্সাই চুক্তির মতো। তারা তোমরা টেররিস্ট আক্রমণ করছো, ক্ষতিপূরণ দিবা, এবং ক্ষতিপূরণের মধ্যে তাদের উচিত একটাই যে কাশ্মীরে যে প্লেবিসাইড হওয়ার কথা ছিল, জাতিসংঘের যে রেজুলেশন আছে সেটা আজ পর্যন্ত হয় নাই, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক থাকার কারণে। এখন পাকিস্তানের উচিত, যেহেতু পাকিস্তানেরও খারাপ সরকার, কি করবেন, সব জেনারেলরা বিক্রি হয়ে গেছে, আমেরিকার কথা বেড়ে যেতে পারবে না, কিন্তু জনগণের উচিত যখন দাবি করা যে কাশ্মীরের ব্যাপারে জাতিসংঘের এটা তত্ত্বাবধানে এটা প্লেবিসাইড হওয়া উচিত ছিল। এবং এইটাই সুযোগ, বাংলাদেশেরও জনগণের উচিত ছিল যে এইসব কথা বলা। এখানে ভারতের বিরুদ্ধে, পাকিস্তানের পক্ষে না। আমরা তো কাশ্মীরের ঘটনার সাথে সম্পর্কিত, আমরা তো 47-এর ধারাবাহিকতা 71 করেছি, এবং এখনো আমরা মনে করি যে যদি এটা কন্টিনিউ করতো, কিংবা এখন যদি নাও পারে, থেমেও যায়, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে লোলক দৃষ্টি আছে, বাংলাদেশকে একটা ভেসেল কান্ট্রি করা, বাংলাদেশকে একটা অস্থিতিশীল করে রাখা, সেটা কিন্তু তারা অব্যাহত রাখবেই। সেই দিকেও আপনার মামুন ভাই, আমরা আলোচনাটা এখানেই স্টপ করব এই বিষয়ে। এবার নতুন একটা বিষয় আমি কথা বলবো, সবাই চেষ্টা করবেন বিষয়ের উপরে থাকতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ইন্টারিম গভর্নমেন্টের যে মিটিং হয়েছে, সেই মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সমগ্র কার্যক্রম নিষিদ্ধ করেছে অ্যাজ অফ টুডে। এটার উপরে আপনার মন্তব্য কি? এই খবরটা আপনি প্রথম দিলেন, ধন্যবাদ আপনাকে। এটা তো বলবো যে জনগণের যে দাবি, জনগণের যে মানে এই আমরা বলেছি যে বিপ্লবোত্তর যে বিপ্লব প্রক্রিয়া চলছে, সেটা আরেকটি বিজয় হলো। এবং এখান থেকে সবাই শিক্ষা উচিত, যেসব বিএনপি এবং জামাতের লোকরা এখনো মনে করছে যে ভারতের সাথে, ওয়াকারের সাথে করে বোধহয় এইবার আমরা দিব, নো 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 নো, এটা একটা প্রমাণ হয়ে গেল না। কাজেই জামাত এবং বিএনপির যারা মনে করতেছে তারা এখন ক্ষমতায় চলে আসছে না, সকল বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, তারপর নির্বাচন খেলা আমরা দেখব। এবং আজকে ওয়াসিফ নজরুল মাস্ট গো, যে নাকি বিচারের দায়িত্বে আছে, মাস্ট গো। এখন একই সাথে আরো কয়েকটা দাবির মধ্যে আসতে হবে। এই দাবির পরের দাবি হলো যে সমস্ত ঘটনার জন্য দায়ী হলো আপনার এই যে ওয়াকার, সমস্ত ঘটনার জন্য দায়ী এনএসআই ডিজেবে চার্জে আছে, এই সব জেনারেল, এই সব সেক্রেটারি আগুন লাগাইছে। এখানে বিডিআর এর জেনোসাইডের কথা আসবে, এখানে 75-এর যেসব বীররা জীবন দিছিল, পরে ওইটাকে আইন চেঞ্জ করে ফাঁসিতে দিছিল, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। এখানে আমাদের আজকের কথা হলো যে এইটাকে চালায় যেতে হবে।
এখন এই শুধু 16 বছর না, 53-54 বছরের মধ্যে 72-75 যে খুন খারাপ হয়েছে সেগুলো বিচার চাই। বিএনপির 2 আমলে যে চকলেট আবার চিংড়া মারা লুটপাট করছে তাদেরও বিচার চাই। জিয়া রহমানকে স্যালুট করি, বীর মুক্তিযোদ্ধা, পরবর্তীতে ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতা প্রেমী হয়েছে সেটা ভিন্ন কথা। কিন্তু তারেক জিয়ার যে আচরণ, এটা কি তার বাবার ঐতিহ্যকে ধরে রাখার আচরণ? মোটেই না। কাজে সেটাই আমি বলছি, আপনাকে ধন্যবাদ। এটা একটা জনগণের বিজয় মনে করি। ওকে, এবার আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটার ক্রেডিট আমি ডক্টর ইউনূসকেই দেব, তার অনেক সীমাবদ্ধ সত্য। ওকে, কমরেড সিদ্দিক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের অন্তর্বর্তীকালীন সরকারের মিটিং হয়েছে। এই মিটিং এ সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সকল সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এটার উপরে আপনার মতামত জানতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে ছাত্র জনতার যে দুর্বার সেই গরমের মধ্যে যে আন্দোলন, আমিও একজন ছিলাম তার মাঝে, এটা যে আল্লাহ সফল করছেন এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি। আমি আমার বক্তব্যের আগে একটা কথা বলবো। আমাদের সম্মানিত অ্যাডভোকেট মামুন সাহেবের ওনার বক্তব্যগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। একটা ব্যাপারে আমি একটু বিনয়ের সাথে বলবো যে এই ফ্যাসিস্টের পতন এবং তার পরবর্তী সময়ে যারা বিদেশে থেকে অনলাইনে এবং মিডিয়াতে যে যুদ্ধ করছেন, এই জ্যাকব মিল্টন ভাই আছেন, কনক সরোয়ার, পিনাকি দা এবং ইলিয়াস, এরকম অনেকে। এই পিনাকির ব্যাপারটাকে আমরা এত যেন ছোট করে না দেখি, কারণ পিনাকি অনেক সাহসী। ও যদি একটা ভুলও করে থাকে সে ক্ষমা চাইবে আপনার কাছে, কিন্তু ওর কাজগুলোকে আমরা যেন নিরুৎসাহিত না করি। সে অনেক সাহসী কাজ করতেছেন দেশের জন্য। আমার বিশ্বাস যে সবাই এটা স্বীকার করবেন। সুতরাং তাকে আমার মনে হয় আপনি একটু ক্ষমা করে দিলেই ভালো হয়, বরং তার সাথে আপনি তাকে আর উজ্জীবিত করেন দেশমাতৃকার জন্য। সে দেশের জন্য করতেছে, সে অনেক কাজ করতেছে, আপনারা সবাই করতেছেন। আমি এটা বিনয়ের সাথে বলবো। দ্বিতীয়ত আমি বলবো সব পলিটিক্যাল পার্টি যারা আছে বাংলাদেশে, তারা যেন দেশপ্রেমের দিকটা যেন একটু ভালোভাবে দেখে। আজকে ডক্টর ইউনূসের একটা কসম কাজ করার মতো ক্ষমতা নাই মোদির। আজকে যদি ডক্টর ইউনূস স্যার ছাড়া অন্য কেউ থাকতো এখানে, এতদিনে গভর্নমেন্ট কল করতো। তো সুতরাং যে পার্টি পাওয়ারে আসবে তারা যেন ডক্টর ইউনূস স্যারকে লিকুইনের মতো বা তার ছেলের মতো ন্যায়পাল হোক অথবা যে কোনো ক্যাপাসিটিতে হোক বা প্রেসিডেন্ট হিসেবে হোক, তাকে বাংলাদেশে তার হায়াতে জিন্দেগি পর্যন্ত যেন তাকে রাখা হয়। যতদিন না বাংলাদেশটা যে উন্নতির দিক থেকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো হবে, শান্তির দিক থেকে মদিনার মতো হবে, সেটার জন্য ওনাকে আমরা ছাড়তে চাই না। ওনাকে যেভাবে আমরা যা করতেছি এখন, কখন যে উনি ছাড়িয়ে চলে যায়, মনে করে একটা অবস্থা যে মানুষ এত জ্বালা দিতেছে ওনাকে। ওনাকে একটু ফ্রি রাখেন, ওনাকে শান্তি দেন। এই দেশটা করার জন্য উনি সব মেধার যে ব্রেন ড্রেন হয়েছে সবগুলোকে নিয়ে আসতেছে। এই আশিক চৌধুরীর মতো লোকজন আইনে দেখেন কত বিলিয়নের বিনিয়োগ আসে গেছে, আরো আসতেছে। দেশটা দেখেন ধ্বংসস্তূপ, এত লক্ষ লক্ষ মানে বিলিয়নস অফ বিলিয়নস টাকা এখন দিতেছেন, আপনি এই ঋণ শোধ করতেছেন, ফ্যাসিস্টদের সেই ঋণ। তারপরেও অর্থনীতি ঘুরে দাঁড়াইছে। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের উপদেষ্টা পরিষদে কিছু ভালো লোক নিতে হবে। কিছু লোক আছে সবাই কাজ করতেছে, কিন্তু তাদের দ্বারা আমাদের লক্ষ্য হচ্ছে না। সুতরাং তাদেরকে দিয়ে, যেমন বাণিজ্য দেখেন, সেই লোকটা 2টার সময় অফিস সেক্রেটারিদের কল করিয়ে সেই আপনার গার্মেন্টস গুলাকে বিদেশে রপ্তানির জন্য এয়ারপোর্ট গুলাকে রেডি করে সব পাঠানোর ব্যবস্থা করে। দিস ইজ কল দা লিডারশিপ। এইরকম আমাদের উপদেষ্টা দরকার। এখানে ম্যানম্যান করা কোনো লোকতে চলবে না, এখানে কাজ করতে হবে দেশের জন্য। এমন একটা পরিস্থিতি ডক্টর ইউনূস স্যারকে রাখতে হবে, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে হবে এবং দেশপ্রেমের জন্য এই যারা ইন্ডিয়ার যারা দালালি করবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এটা হলো মূল কথা। এবং ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার উপদেষ্টা পরিষদের মানে এফিসিয়েন্সি এবং আজকে যারা যে সিদ্ধান্তটা নিছে, জনগণের দিলের কথা, জনগণের মনের শান্তি এবং জনগণের ইচ্ছার একটা প্রতিফলন হয়েছে। এই জন্য আমি ঢাকাতে এখন আনন্দের একটা অবস্থা দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই বিষয়ে মতামত চাইব নিরু এস নীরা।
কিছুক্ষণ আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ তাদের সকল অঙ্গ সংগঠন এবং তাদের সকল রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনি এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য এবং অনুভূতি জানতে চাচ্ছেন। জি, থ্যাংক ইউ সো মাচ। প্রাথমিকভাবে তো আমি অবশ্যই বলবো যে আমি খুব হ্যাপি হয়েছি, কারণ তারা যে কাজ করছে তারা তো গত 16 বছরের নর্মাল কোনো কাজ বাংলাদেশে করেনি। যেহেতু নর্মাল কোনো কাজ বাংলাদেশে হয়নি, সেক্ষেত্রে আমি হ্যাপি। এন্ড আদার হ্যান্ড যে এটা বলতে চাচ্ছি যে এই আওয়ামী লীগ দলটা না নিষিদ্ধ হলো, কিন্তু এই আওয়ামী লীগ দলটা যারা পরিচালনা করছে, এই দলের ভিতরে যারা ছিল তাদের কি হবে? তারা কি এই টুকটুক করে বর্ডার পার হবে? তারা কি দেশ থেকে বের হয়ে যাবে? এটা একটা বিষয়। কিন্তু এখন আওয়ামী লীগ যারা ছিল, দলটা পরিবর্তন হয়েছে, মানুষগুলা জীবিত আছে, মানুষগুলা সবাই বহাল তবিয়াতে আছে, সবাই সবার জায়গায় ধরে আছে। কিন্তু এই যে দেখেন 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছাড়া কোন দলের লোকজন খুঁজে পাওয়া যায় নাই বাংলাদেশে। মনে হচ্ছে একটা মাত্র দলই আছে আওয়ামী লীগ, এই স্বৈরাচারী করে এই বাংলাদেশটাকে রান করে আসছে। 5ই আগস্টের পর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ উধাও হয়ে গেছে। আওয়ামী লীগের কোনোদিন জন্মই হয় নাই বাংলাদেশে, এইরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি দলটাকে মানে বন্ধ করলে, কিন্তু এই দল যারা পরিচালনা করছে, এই দলের মধ্যে যারা ছিল তাদের কি বিচার হবে? তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে? তাদের কি বিচার হবে? সেটা আমার জানার বিষয়। আরেকটা বিষয় হলো যে দলটা, এটা সংগঠনটা ব্যান্ড হয়েছে, অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু এখন পথে ঘাটে আরেকটা হিড়িক উঠবে, আরেকটা জিনিস উঠবে যে ঠিক আছে দলটা বন্ধ হয়েছে, এই দল যারা করতো তাদেরকে পথে ঘাটে ধরো, মারপিট করো। নো, এটা করা যাবে না। বরঞ্চ সবাইকে বলতে হবে ভারতের দালাল যেগুলো, যারা এতদিন ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে ধরো, এবং তাদেরকে ধরে তারা জানি এখন পর্যন্ত বাংলাদেশের বর্ডার ক্রস করে কোন জায়গা যেতে না পারে, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। একটা মানুষকেও ছাড় দেওয়া হবে না যারা এই আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তো জিন ভূতে এসে করেনি, এই বাংলাদেশে জন্ম নেওয়া জনগণ এই আওয়ামী লীগ করছে, এই দলটা করেছে, এবং ভারতীয় সিটিজেন এসে এখানে কার্যক্রম চালিয়েছে এবং করেছে। তাই এখন তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে কি করে বিচার করা হবে? এখন দল নিষিদ্ধ করাতে কি তারাও কি চলে গেল, নাকি আনা হবে? ওকে, আপনি আপনার অনুভূতি আমি জেনেছি। এবার ডক্টর নওশের আলী, আপনার কাছে যাব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। এবং এই বিষয়টার উপরে মীরা যেভাবে ব্যাখ্যা করেছে যে আওয়ামী লীগকে ব্যান করছে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, আর বিএনপি এবং জামাত তাদের দরজা খুলে বলছে আপনারা আসেন আমাদের সাথে যোগ দেন, আপনাদেরকে আমরা রক্ষা করব। তাইলে মীরা কথাটা বারবার কনসার্ন হচ্ছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করলেন, কিন্তু এরা তো সব এখন বিএনপি এবং জামাতে গিয়ে ভিড় করবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনার অনুভূতি জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিটা তো আমরা খুব কাছ থেকে দেখেছি, কারণ আমার কর্মস্থলের একদম পাশেই তারা বসেছিল। গত 2 দিন ধরে কিন্তু প্রচন্ড গরম, এই গরমের মধ্যে ওরা যেভাবে সারাদিন ধরে এখানে বসেছিল, তাদের ধৈর্যের আসলে প্রশংসা না করে পারা যায় না। এটা আসলে তাদের এটা বলে যেটা বিজয়, কিন্তু এই বিজয়টা যেন হাতছাড়া হয়ে যাবে যদি তখনই যখন দেখা যাবে যে আওয়ামী লীগের এই লোকগুলা যখন বিএনপি বা জামাতের বলে গিয়ে চলবে, তখন কিন্তু আর এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে কোনো লাভ হবে না। মানে দেখা গেল দল নিষিদ্ধ, কিন্তু দলের যারা নেতা কর্মী যারা আছে তারা দেখা গেল কেউ জামাতে ঢুকে গেছে, কেউ আওয়ামী লীগে ঢুকে গেছে, কেউ জাতীয় পার্টিতে ঢুকে গেছে। যেরকম যে জাসদ নিষিদ্ধ হওয়ার পরে অনেকে যেরকম আপনার বিএনপিতে ঢুকলো, বা ওই যে আওয়ামী লীগে ঢুকছে, বা জামাতে ঢুকছে, এরকম। মানে দল নিষিদ্ধ করতে হবে, প্লাস এটা দলের অপকর্মে যারা জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় নিতে হবে এবং প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যেমন কিছু কিছু লোক ওই যে সেলিনা হায়াত আইবির অ্যারেস্ট নিয়ে বেশ মানে উষ্মা প্রকাশ করতেছে সরকারের উপরে। কেউ কেউ বলছে আইবি তো ক্লিন ছিলেন, আইবি তো কোনো ইয়ে ছিল না। আরে আমার কথা হলো গুয়ের মধ্যে যে ডুবে ছিল সে আবার কিভাবে ক্লিন হয়? গুয়ের মধ্যে থাকলে কেউ ক্লিন হয় না। আওয়ামী লীগ এটা গু,
ঠিক না? তো এর ভিতরে যারা ছিল আপনি দেখেন যে 5ই আগস্টে এদের পতনের পরে একটা আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা মন্ত্রী দূরের কথা, কোনো কর্মী বা আওয়ামী লীগের সাপোর্টার কেউ কোনোদিন বলে নাই যে আমরা যা করেছি ভুল করেছে আমাদেরকে মাফ করে দেন বা এরকম কোনো কিছু। উল্টা মানে কি বলে একটা ওই যে চোরের মায়ের বড় গলার মতো তারা বলছে তারা আবার আসবে, তারা আবার ক্ষমতা নেবে, তারা সবাই দেখে নেবে, তারা সবাইকে ধ্বংস করে ছাড়বে, এইসব কথাবার্তা তারা বলছে। এবং এগুলো এখন তারা তৃণমূল নেতা মানে কর্মীদের মতো কিন্তু এই কথাগুলি শোনা যায়। মানে তারা পুরোটাই আমার কাছে মনে হয় যেন কেমন যেন ব্রেন ওয়াশ হয়ে গেছে আর কি। মানে তারা আনুগত্যটা হচ্ছে ভারতের প্রতি, এই দেশের মানুষের ভোটের ম্যান্ডেটের প্রতি তাদের কোনো আনুগত্য নেই। তারা মনে করছে যে ভারত যদি আমাদের পাশে থাকে আমরা সব সময় পাশ করে যাবো, আমরা এই দেশকে টুটে ফুটে খাবো, অনেকটা এরকম তারা মনে করেছিল। তো এখন এই যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে তার আগে নেওয়া উচিত ছিল, যাই হোক কোনো একটা মানে আন্দোলনের কারণে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওই জিনিসটা এনশিওর করা লাগবে যে বিচারটা, সেটা নাকি যে এখন আমরা দেখছি এখন যে আইন উপদেষ্টা তার অকর্মণ্যতার কারণে এখন পর্যন্ত কিন্তু এই শেখ হাসিনা বিচার কাজ কিন্তু এখন শুরু করা যায়নি। এবং অনেক এভিডেন্স কিন্তু যে আয়নাঘরের এভিডেন্স কিন্তু এই দীর্ঘসূত্রিতার কারণে আপনার এই যে ওয়াকার কিন্তু নষ্ট করে ফেলেছে। যে কারণে যেটা বলা হয় যে জাস্টিস হারিড জাস্টিস বারিড, বা জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, একটা কথা আছে আর কি। তো দেখা গেছে এখানে জাস্টিস ডিলেড হচ্ছে, পরে জাস্টিস ডিনাইড হয়ে যাচ্ছে, দেখা গেছে এভিডেন্স গুলো নষ্ট করে ফেলা হচ্ছে। এটা মানে অবিলম্বে আমি মনে করি যে শেখ হাসিনার বিচার শুরু করা হয়েছে। প্রত্যেকটা মানে যারা এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, সরাসরি যে সমস্ত নেতা কর্মী, যারা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা ছিল, প্রত্যেকের বিচার করা হয়েছে। তারা যদি উপস্থিত নাও থাকে তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করা হয়েছে, বিচারা এগুলো প্রত্যেককেই তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ। আমি দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে দুইটা প্রশ্ন করব। আজকের আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এবং একটা সুখের কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের চ্যানেল উই আর দ্য পিপল, আমরা আমাদের 2 মিলিয়ন সাবস্ক্রিপশন আজকের আমরা ক্রস করলাম। তো এই দুইটা বিষয় আমরা আপনাদের মতামত নিতে চাচ্ছি। আমি আপনাদের সবার জন্য আমাদের লিংক ওপেন করে দিলাম। আপনারা যদি দুইটা বিষয়ে আমাদেরকে মতামত দেন, এক হলো বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আর 2 আমাদের চ্যানেলটি 2 মিলিয়ন সাবস্ক্রিপশন আজকে ক্রস করেছে। তো দুইটা বিষয়ের উপরে আপনারা যদি কেউ এসে আমি এবং আমার যে এখানে গেস্ট যারা আছে তাদের সাথে কথা বলতে চান, আপনারা কথা বলতে পারেন। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনদেরকে বিচারের আওতায় না এনে এভাবে জাস্ট নিষিদ্ধ করলেই কি জাস্টিফাই করা হবে, নাকি বিচার করা অত্যন্ত জরুরি? বিচার তো করতেই হবে, কারণ আপনি দেখেন আওয়ামী লীগ নিজেই তার পার্টি বিলুপ্ত করেছিল বাকশাল। আওয়ামী লীগ তো বিলুপ্ত হয়ে গেছে এক ঘোষণায় শেখ মুজিবের, কিন্তু ওই প্রেতাত্মা গুলো কিন্তু আবার পুনর্জীবিত হয়েছে 15 আগস্টের পরে। তা কাজেই যেই লোকগুলো, সেই লোকগুলো যদি তারা পোশাক চেঞ্জ করে, পোশাক চেঞ্জ করলে লোকটা কিন্তু চেঞ্জ হয় না, মানে চেঞ্জ হয় না। আমাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগ সহ এই যে 72 থেকে পর্যন্ত সমস্ত লোকগুলো, সেই লোকগুলো যে চুরি করছে বেনামে সময়, তাদের সকলকে বিচার আওতায় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এই লোকগুলো কোনো রাজনৈতিক দল করতে পারবে না আগামী 15-20 বছর। তাদের সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে হবে। এইটা হলো সত্যিকারের নিষেধাজ্ঞা। এবং ভারতের দালাল এরা তো অনেক ভাবে আওয়ামী বামদের বিচার করবেন না। এই যে আপনি দেখেন যে ইনুরা আওয়ামী কইরা বাম কইরা মানুষকে প্রতারণা করছে, আর রাশেদ খান মেনন করছে, দিলীপ বড়ুয়া সাম্যবাদী নাম না করছে। আপনারা আমাকেই বলেন যে এরা, আরে এদের কথা আমি কমিউনিস্ট বলিই না। কাজে এইখানে একটাই কথা যে ম্যাডাম মিরু খুব সুন্দর ভাবে বলেছেন যে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এই লোকগুলো চলে যাবে বিভিন্ন দলে, জাসদ বাসদ আরো বিএনপি জামাত সবকিছু আছে। একটা কথা মনে রাখবেন, একটা বিপ্লব যখন খুব পপুলার হয়ে যায় তখন বিপ্লবের কথা বলেই বিপ্লব ছুরিকে আঘাত করা হয়। আমরা অনেক জানি, জাসদের খেলাও যাই জানি। এই কারণে ওই যে আপনার কমান্ডার সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলেছি যে আমি এখানে প্যারিসে আমি 2088 সময় এরশাদ বিরোধী আন্দোলনে প্রায় 6.5 বছর একক নেতৃত্ব দিয়ে চলে এসেছি, খুলিয়া নিয়ে। এখানে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে, ফারাক্কা নিয়ে, ভারতীয় পণ্য বর্জন অনেক আন্দোলন করেছি। হঠাৎ করে ওই যে পিনাকির প্রতি আমার কোনো পার্সোনাল ক্ষোভ নাই, তার রাজনৈতিক অবস্থা থেকে আমরা জানি। তো সেইখানে তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন আমরা করছি, বিশেষ করে আমি করছি এখানে আপনার 2023 তারিখ বন্ধু। এখন সে কি করলো, এখানে হিরো হয়ে গেল ইলিয়াস তাকে করে তারে মন্ত্রী বানাও,
এখন আপনার ইলিয়াস এখানে সবাইকে বলতেছে যে কারে মন্ত্রী বানাবে না বানাবে সেই গভর্নমেন্ট ফর্ম করবে, এবং এরা যদি বলে যে এই কারণে আমি বলতেছি না, ওনার উত্তর দিলাম কমান্ডার সাহেব, না আমি এক কথা উত্তরটা দিয়ে দিলাম। কথাটা হয়েছে যে জ্যাকব মিল্টনের ব্যাপারটা নিয়ে কালকে যখন নাকি যাকে পিনাকে প্রমোট করে, সে যখন নাকি আজকেও যেন কথা হয়েছে এই কালকের ঘটনা নিয়ে, তখন জ্যাকব মিল্টন সম্পর্কে একটা বিশ্রী আলোচনা করছে। হ্যাঁ, যে শোনে না, আমি বলে দেখেন ওনার তো প্রায় 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, 5 মিলিয়ন হয়ে যাচ্ছে, আমি তো ওনার কতগুলো যাই, আর ওনার সাথেও আমার কনফ্রন্টেশন হয়, আপনারা দেখবেন আমাদের পার্টির লোকরা বলতো আমার বলছে আপনাকে থামাই দিছে, বন্ধ করে দিছে। না আমি এই কারণে বলছি যে 2 মিলিয়ন, ওই যে 2 মিলিয়নের কথা বলছেন, আমি বললাম যে দেখেন এই যে 2 মিলিয়নের যে আপনারটা হয়েছে, এটা তো জনগণের সাবস্ক্রিপশন হয়েছে। এই জন্য জ্যাকব মিল্টন ভাইকে আমি ধন্যবাদ জানাই, আমাদেরকে স্বাধীনভাবে কথা বলা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, এবং আমরা সবাইকে বলি আমাদের এই চ্যানেলে আসেন। আমি এককভাবে এই গত 17টা করেছি, এখানে সাধারণ শ্রোতা দর্শকদেরকে আমরা ওপেন করে দিই যে আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের উপদেশ দেন, আমাদের ভিতরে কনফ্লিকশন হবে, ঐক্যের মধ্যে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। পিনাকির মধ্যেও আমরা অনেক ভালো জিনিস দেখি, যে ইভেন ইলিয়াসের মধ্যে ভালো চাই, কিন্তু আমাদের সকলকে সম্মান করতে হবে। সেই কারণে আমি বলছি কালকে একটা দুর্ঘটনা ঘটনার ব্যাপার হলো, আমি কি জ্যাকব মিল্টনের সাথে শো করে কি আমি খারাপ করলাম, পিনাকির কি ভাত দিছিলাম? এই পিনাকি কিন্তু যারা খেলছে তার ব্যাপারটা ভিন্ন। তো কাজে আমার প্রশ্ন যে সকলের অবদান আছে, তারা যেহেতু একটা গ্রুপ বানায় ফেলছে, তারা জামাতের এখন মনে করছে প্যারিসে বোধহয় জামাত ছাড়া কিছু নাই, ভুল ভুল ভুল। তো কাজে এখানে বলছি এই দেশটা জামাতের, আওয়ামী লীগের, বিএনপির সকল নেতা কর্মীদের, কিন্তু যেটা নওশাদ আলী বলছে যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, আরো ভালো করে যারা ভারতের দালাল যেই নামে থাকুক, সকলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে হবে। যারা ভারতের দালাল তাদের ব্যবস্থা করতে হবে। ভারতের একটা থাকা পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, ভারতের সাথে সমস্ত কূটনৈতিক ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। জ্যাকব মিল্টন ভাই বলছে, আমিও বলছি। ধন্যবাদ। ওকে, একজন গেস্ট আছে, আমরা ওনাকে আনি, ওনার অনুভূতিটা শুনি। আমরা আজকে শো শেষ করার পথে। নজরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমাদের অনেক পরিচিত মুখ, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আজকে একটু খুশি। নজরুল ইসলাম ভাই, আজকের আমরা সময় শেষ ধাপে। 2টা প্রশ্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং আমরা আমাদের চ্যানেলটা আজকে 2 মিলিয়ন সাবস্ক্রিপশন এবং ফলোয়ার আমরা ক্রস করলাম। এই 2টা বিষয়ের উপরে আপনি যদি কোনো মন্তব্য করেন আমরা খুব খুশি হব। যে 2 মিলিয়ন ক্রস করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু নগ্ন ন্যাংটা মেয়েরা ছেলেরাই পায় বেশি। যে পেজটা ভ্যালুয়েবল কথাবার্তা বলে মানুষ অল্প হলেও, যদি নগ্ন পেজে 2 মিলিয়ন আর 7 মিলিয়নই হয়, সেটা বিজ্ঞ প্রাজ্ঞ মানুষের কাছে ভ্যালুলেস, ওই অল্প ভিউটাই ভালো। ওয়াকার সাহেব সম্পর্কে পরে আসছি, যে আওয়ামী লীগ নিষিদ্ধে এবং অপকর্মের বিচার দ্রুত নিশ্চিতে যে সেনা প্রধান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপিদের গর্ভপাত হয়, খুব চাপে পড়ে কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কেন? আমি আসিফ নজরুল সাহেবকে প্রশ্ন করতে পারি। তিনি কয়েকদিন পূর্বে বলেছেন যে আমি দল নিষিদ্ধের পক্ষ নাই। যখন জামাত নিষিদ্ধ করেছিলেন, হোয়ার ওয়াজ হি এন্ড হিজ গ্রুপ? গণতন্ত্র তখন কোথায় ছিল? সর্বশেষ, যেহেতু শেষ পর্যায়ে চলে গেছি, আওয়ামী লীগ 3 বার জাতিকে ভোটাধিকার হতে বঞ্চিত করেছে। পাচার, লুটপাট, গুম হত্যা পাঞ্জাবি করেছিল 1 বার, আর তারা করেছে 3 বার। কাজে 3 বার টোটালি আওয়ামী লীগের কোনো কার্যক্রম হতে পারে না। এটার জন্য কোনো গণভোট লাগে না, রেফারেন্ডাম লাগে না, কোনো কিছুই লাগে না। আব্দুল হামিদ খান পালিয়ে গেলেন। আব্দুল হামিদ খান 3 বার প্রশাসনের বুট হলো, শাপলা হত্যা হলো, পিলখানা হত্যা হলো, সম্প্রতি ছাত্র জনতা হত্যা হলো, পাচার, লুটপাট, গুম, আয়নাগর একটু থুতালে রেখেন নাই। তো কিশোরগঞ্জের এসপি আব্দুল হামিদের দেশটাকে নিষেধাজ্ঞা এয়ারপোর্টে পাঠালেন। আলফা মানে ওসি ইমিগ্রেশন জানালেন আব্দুল হামিদ এবং ওনার ছেলে এবং আরেকজন, 2জন 3জন এয়ারপোর্টে দিয়ে যেতে চাচ্ছে। ডিজিএফআইসি
এসবি প্রধান গোলাম রসুল কেন উপদেষ্টা, আচ্ছা উপদেষ্টা ওনার অফিসিয়াল বস না, কেন অন্তর্বর্তী সরকারের কাউকে জানালেন না, ওয়াকারের কাছে জানালেন না, জানিয়েছেন কি না সেটা আমরা পাবো 1-2 দিন পরে ইনশাল্লাহ। যাই হোক, সামান্য একটা মেয়ে ওসিকে কেন বরখাস্ত করলেন? এক কথায় আমি এটাই আপনার কাছে আপনাদের জানতে স্পষ্ট, দয়া করে উত্তরটা দিবেন। এনএসআই, অন্তর্বর্তী সরকার, আসিফ নজরুল, সেনাপ্রধান, গংদেব এবং বিগত 17-15 বছরের নিয়োগকৃত আওয়ামী লীগের তত্ত্বাবধানে নির্দেশে লিডিং হয় না অন্তর্বর্তী সরকারের মাধ্যমে লিডিং হয়? এই একটা। আরেকটা জানতে হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এত পিছপা কেন? লজ্জা লাগে না? আপনারাই তো নির্যাতিত হয়েছে, আপনারা নির্যাতিত, নেতাকে যারা নির্যাতিত হন নাই, নির্যাতিত হয়েছে সাধারণ দেশপ্রেমী। আরেকটা কথা বললেন, ক্লিন ইমেজের রেজমিনা ফেজলি চিনি না আসলে, যে ক্লিন আওয়ামী লীগ বলতে কেউ নাই, শুধু ওই কয়টা ছোট ভাই আছে যারা ওই সাদ্দামদের অত্যাচারের সময় আওয়ামী লীগের বিভিন্ন পদ থেকে এই 10-15টা ছোট ভাইকে আমি স্যালুট জানাই। আপনাদেরও জানা উচিত যে ক্ষমতাসীন থেকেও ক্ষমতাসীন দলের পদত্যাগ করে নির্লোভী হয়ে সত্যতার প্রমাণ দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে ভাই। ওকে, আজকের আমি কমান্ডার সিদ্দিক ভাই আপনাকে 10 সেকেন্ড সময় দেবো। আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন প্লিজ, কমান্ডার সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহ আলোচক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনার এই চ্যানেলের যে আজকের স্টিফেন শুনলাম, এটা যেন আরো উত্তর বৃদ্ধি পায়, এই জন্য দোয়া করি। দেশের জন্য যে কথাটা আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আর এই যে আমাদের একটা কথা আপনাদের মধ্যে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো বায়াস, সেই জন্য বলছি না, আমি ইম্পার্শিয়ালি আপনাদেরকে বলতে পারি, বোল্ডলি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা হলো এই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জামাত এবং শিবিরে কেউ জায়গা পাবে না, এবং এরা ইন্ডিয়ারও কোনো দালালি কোনোদিন করবে না। কারণ এই জন্য ইন্ডিয়া প্ল্যান করে এদের মানুষগুলোকে হত্যা করছে, নিষিদ্ধ করছে, হাসিনাকে দিয়ে সব করছে। এদের বিরুদ্ধে মিডিয়া অনেক সময় একটু উল্টাপাল্টা করে, কিন্তু একমাত্র জামাত এবং শিবির তারা মানে স্ট্রিক্ট আছে, দেশপ্রেমের পরীক্ষায় তারা উত্তীর্ণ, তাদেরকে সব সময় জনগণের সাথে, জনগণের কল্যাণে পাবেন। এদের মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, এবং এদের দলের মধ্যে যদি কোনো অনিয়ম কোনো কিছু থাকে তারা সাথে সাথে স্যাক হয়ে যায়। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, এবং বিশ্বস্ততার সাথে আপনাদের ইমানদারির সাথে বলতে পারি, আমি এইটা সবগুলা দলকেই আমি যাচাই করছি। রিজভি তো অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে ক্লিন লোকজন আসতে পারে, জয়েন করতে পারে। ছাত্র দলের সাথে ছাত্রলীগের সব ফলাফল অলরেডি জয়েন করা শুরু করছে। আগের যত টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করিয়া যত কিছু ছিল, যত বাণিজ্য, সব কিন্তু বালুমহল থেকে শুরু করিয়া সব জায়গা দখল হয়ে গেছে। সুতরাং এখানে এই এক জায়গায় যদি আপনারা সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক কাকু চান, একটা ভালো গভর্নমেন্ট চান, এই দেশের মানুষের শান্তি চান, হলে জামাত এবং শিবির ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ। ওকে, এবার আমি ডক্টর এস এম নওশের আলী আপনার কাছে যাব। আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি 10 সেকেন্ডে সামারাইজ করেন প্লিজ, ডক্টর নওশের আলী। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, যে আপনার কংগ্রাচুলেট করতে চাই যে আপনার চ্যানেলটা এখন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়েছে। তার মানে হচ্ছে 2 মিলিয়ন মানে 20 লক্ষ লোক অন্তত আপনার কথার সাথে একমত বা আপনার বক্তব্যের সাথে একমত, এই কারণে তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। আপনি মানে আপনার সঠিক পথে আছেন। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনি ভারত এবং পাকিস্তান এখন যে যুদ্ধবিরতিটা হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই, এবং মাঝখান থেকে ট্রাম্প এখানে মধ্যস্থতা করেছে, কিছুটা ক্রেডিট নিতে চেয়েছে বা ক্রেডিট নিয়েছে। যাই হোক, যেটাই হোক, যে কোনো কারণে হোক, এখন যুদ্ধটা থেমেছে। আমি মনে করি সাধারণ মানুষের উপর একটা স্বস্তি নেমে এসেছে, এটা একটা খুব ভালো একটা দিক।
যে জামাতে যে আব্দুল হামিদকে যে ছেড়ে দিল বা আব্দুল হামিদকে যে চলে গেল, যে এটা আসলে ইন্টেলিজেন্সি ফেলিওর না, এটা আসলে মানে ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এক্সিট করে। এখানে হয়তো বা টাকা পয়সার লেনদেন হতে পারে, হয়তো বা কোনো স্বার্থের ব্যাপার স্যাপার থাকে, হয়তো বা অন্য কোনো বিষয় থাকতে পারে, কিন্তু যেভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কাম্য নয়। এবং এটা পিছনে যারা যারা ছিল প্রত্যেককে আমি চাই যে আইনের আওতায় আনা হোক। আর একটা যে বিষয়টা যে আওয়ামী লীগ যে নিষিদ্ধকরণের যে বিষয়, যে এটা সরকার নিয়েছে, দেরিতে হলেও সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আন্দোলনের মুখে হোক বা যে কোনো কারণে হোক সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যেটা চাইবো সেটা হচ্ছে তাদের যারা গণহত্যার সাথে জড়িত ছিল, মানে ভারতের দালালির সাথে জড়িত ছিল, গুম হত্যা নীতির সাথে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেককে যেন বিচার আওতায় আনা হোক। এবং তারা কেউ কোনো নেতা কর্মী যেন অন্য দলে গিয়ে যেন আবার যোগ না দেয়, এবং অন্য দলে গিয়ে যেন আবার সেইভাবে যেন আবার তাদের কার্যক্রম যাতে না চালাতে পারে বা রাজনীতি যাতে না করতে পারে, আমরা সেটাই আমি আশা করবো আর কি। ধন্যবাদ সবাইকে। কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে আসবো, কিন্তু আপনার কাছে আসার আগে আমি নিরুনিরা আপনার কাছে আসবো। আপনি যদি 10 সেকেন্ডে আজকের পুরো আলোচনাটাকে আপনি সামারাইজ করেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সাথে আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আজকে, যদিও আমরা মানে আমি হ্যাপি এই জন্য যে আজকে আমাদের খুশির খবরটা আপনাদের সবাইকে সাথে নিয়ে জানতে পারছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু আপনারা না, আমাদের দর্শক যারা আছেন এতদিন ধরে, যারা আমাদের এই চ্যানেলটি দেখেছেন, আমাদের প্রোগ্রামগুলো দেখেছেন, আপনাদের সবাইকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে দেশের যে ক্রান্তি লগ্নে আমরা কোথাও গিয়ে দাঁড়িয়ে যে কথা বলবো পাবলিকলি, যেটা আমাদের দেশের মানুষের মানে সুবিধার জন্য, তখন না আমরা ডিসাইড করে মানে এই চ্যানেলটা চালু করে যে এত তাড়াতাড়ি আপনাদের মানে মন কেড়ে নিতে পারবো সেটা আশা করিনি। বাট আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা আরো বেশি বেশি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো ওপেন আমাদের সাথে আলোচনা করবেন, আমাদেরকে দিবেন। আমাদের কথা বলায় অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, সে বিষয়ে আপনারা কথা বলবেন। আমাদের এই প্ল্যাটফর্ম সবার জন্য ওপেন, আপনারা কথা বলতে আসবেন, কথা বলবেন। আমরা চাচ্ছি দেশের জন্য, দেশের জনগণের জন্য যেটা দরকার আমরা ঠিক সেটাই বলবো। আর প্রথমত যেটা বলতে চাচ্ছি যে আমরা এই শতাব্দীতে এসে আমরা যুদ্ধ চাই না। যেহেতু যুদ্ধ এখানে স্থগিত হয়েছে, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি যে খুব ভালো কাজ হয়েছে যে এই শতাব্দীতে আমরা যুদ্ধ চাচ্ছি না। আর আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যে ধরনের সম্পর্ক থাকা দরকার আমরা সেই ধরনের সম্পর্কই রাখবো। আমরা কখনো শালা হয়ে থাকবো না, থাকলে আমরা দুলাভাই হয়ে থাকবো। আর যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই। যেহেতু আইনের প্রয়োগ নেই, আইন বিষয়ে উপদেষ্টার কাছে এতদিন যত কথাই বলেছি, বাট এই সময় এসে আমি বলবো যে আমাদের দেশে আইন যেভাবে চলছে তাতে আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। কারণ এই যে হামিদ, আমি এই জন্যই বলবো তার নামের আগে পিছে মানে যে বিশেষণ যেটা লাগাবো তাতে তো আওয়ামী সন্ত্রাসী প্রেসিডেন্ট বলা দরকার এবং বলা উচিত, এবং আমি সেটাই বলবো। তার মতো ব্যক্তিত্ব যদি পালিয়ে যেতে পারে তাইলে আর কে কে আছে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার, সেটা আপনারা ওপেন করে দেন। যে চলে যাক, চলে যাওয়ার পর এই বাংলাদেশে যদি ভাঙাচুরা কোনো ব্যক্তি থাকে তাকে দিয়ে দেশ চলবে। কিন্তু এই যে সন্ত্রাসীদের পাহারা দিয়ে আপনারা রাখবেন পেলে পুষে, পরক্ষণে তারা আসবে সন্ত্রাসী করতে, এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া যাবে না। আরেকটা কথা বলবো যে ভারতীয় সিটিজেন যদি কেউ কোনো রাজনৈতিক দলে থাকে সেটা ইনভেস্টিগেশন করে তাকে কোনো অবস্থাতে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকতে দেওয়া যাবে না। ভারতের দালালদের এদেরকে তো আইনের আওতায় আনতে হবে। শুধু তাই না,
বিএনপি নামধারী আওয়ামী লীগ যারা আছে তাদের সম্পদের হিসাব নিতে হবে। তাদের সম্পদের যদি বাজেয়াপ্ত করতে হয়, গভর্নমেন্টের খাতে যদি আনতে হয়, সেটা আনতে হবে তাদেরকে। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য কে দলের কথাই বলেন না কেন, যে তাদেরকেও ওই সুযোগ দেওয়া হবে না। কারণ এখন রোলার কোস্টার যে শুধু আওয়ামী লীগ যারা করছে তাদের উপর দিয়ে যাবে তা না। এই আওয়ামী লীগের 16 বছরে যে সকল অন্য দলীয় রাজনীতিবিদরা যত রকমের সুযোগ সুবিধা নিয়েছে, যত সম্পদ করেছে, প্রতিটা সম্পদের হিসাব নিতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিএনপি নামধারী কোনো আওয়ামী লীগ পলিটিক্যাল কোনো পার্টিতে বড় কোনো পদে থাকতে পারবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আজকের 10 সেকেন্ডে আপনি শোটা সামারাইজ করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ জাকব মিল্টন ভাই। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি 2 মিলিয়ন সাবস্ক্রিপশন পাওয়ার জন্য, এবং দর্শকদের এবং শ্রোতাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তারা এটা সাবস্ক্রিপশন করেছে বলে। আমরা আশা করব যে আমাদের এই চ্যানেলটা আগামী এই বছরের শেষের দিকে যেন 5 মিলিয়ন যেটা আপনারা টার্গেট নিয়েছেন সেদিকে অবশ্যই আমরা সফল হব এই টার্গেট ফুলফিল করার জন্য। আরেকটা কথা হলো যে প্যালেস্তিনের যুদ্ধটাও যদি ট্রাম্প উদ্যোগ নিয়ে থামাই দিতে পারতো তাহলে আমরা আরো খুশি হতাম। যদিও পাক ভারত যুদ্ধে সাধারণ জনগণই এটার বেশি এফেক্টেড হবেও, তো সেই জন্য আমরা এটা খুশি। আর 2 নম্বর হলো যে যেটা আমরা সবসময় আমরা বলার চেষ্টা করি যে শাসক পরিবর্তন যদি হয়, কিন্তু শাসক এবং শোষক যদি শোষণের যদি মাত্রা যদি ঠিকই থাকে তাহলে এই শাসক শোষক পরিবর্তন লাভ নাই। নতুন বেশে, নতুন পোশাকে, নতুন নামে এই লোকগুলো থাকবে। কাজে চরিত্রটা পরিবর্তন হইতে হবে। কাজে এইগুলো যে পরিবারতন্ত্র থেকে মাফিয়া তন্ত্র যদি মুক্তি না পায়, আইনের শাসন যদি না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, তাহলে একটা ওয়েলফেয়ার স্টেটের আশঙ্কা যদি, তার কাছে সমাজতন্ত্র দরকার নাই, ওয়েলফেয়ার স্টেটও যদি ডক্টর ইউনূসের নেতৃত্ব করতে আমরা ব্যর্থ হই, তাহলে এই যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে 54 বছর যে এত রক্তপাত হলো যদি হিসাব করা যায় তাহলে 1 লক্ষ মিনিমাম নিহত হয়েছে। আরেকটা কথা আমি বারবার দর্শক শ্রোতামণ্ডলীকে বলি, সবাই বলে মাত্র এই 15-16 বছরের বিচার চাই, তাহলে এর আগে কি আপনি দুধের নহর বয়ে যাচ্ছিল বাংলার জনগণের উপর দিয়ে? না, মোটেই না। কাজেই আমাদের চিন্তা করতে হবে সকল অন্যায়, এই যে আপনার 72 থেকে অদ্যবধি যেটা ম্যাডাম নিরু বলছেন, তো সেই কারণে তাদের সম্পদ হিসাব নিতে হবে। কাজেই এরা যে কোনো দলে চলে যাবে। একটা জিনিস নিষিদ্ধ করা মানেই হলো যে ওই নিষিদ্ধটা যাতে নাকি যারা ব্যবহার করছে তারা যাতে ওটাকে আবার নতুন করে না করতে হয়। যেমন মনে করেন ভেজাল, যে ভেজাল যারা উৎপাদন করেছে নিষিদ্ধ করে দিল, সে আরেকটা খুলে দিল, কিন্তু ভেজাল কিন্তু চলতেই থাকলো। ঠিক সেইভাবেই আমরা মনে করি শুধু দল নিষিদ্ধই নয়, এই দল যারা করেছে এই তাদের নেতা কর্মীদের হইতে হবে। এবং সেটা 16 বছর না, এটা হলো আপনার গত 53-54 বছর যারা বাকশালী করেছে, বিএনপির মধ্যে দুর্নীতি আছে, জাতীয় পার্টির মধ্যে দুর্নীতি আছে, সকলের। এবং এখানে যে আমাদের যে সিদ্দিক সাহেব নাই, থাকলে ভালো তো, ওনার একটা উত্তর দিয়ে দিই এই সুযোগে। উনি বলেছেন যে জামাত শিবির ছাড়া উপায় নেই। আমি তার সাথে মোটেই একমত না, এটা খুব খারাপ দিকে যাবে। তাহলে জামাতই তো আপনার এই যে এরশাদের সাথে আপনি কোলাবরেট করছিল, হাসিনার সাথে কোলাবরেট করছিল, এরশাদ হলো প্লান্টেড এজেন্ট, তাকে সহায়তা করছিল, এরপর হাসিনাকে ক্ষমতা আনছিল, জামাতি আনছিল, তাহলে তাদের বিচার করতে হবে না? আজকে তাদের ফাঁসি দিচ্ছে, এটা অন্যায় হয়েছে। তাহলে ক্ষমতাসীনদের একে অন্যের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব থাকে। অনেক জাসদ কর্মীকে ফাঁসি দিছে, মেরে ফেলছে এই যে রক্ষী বাহিনী। কাজে এই রক্ষী বাহিনী একই কেন্দ্র থেকে নির্দেশিত হইয়া এই জাসদ তৈরি করছে। আর জাসদ হলো জেনারেল আপনার ওবানের নেতৃত্ব হয়েছিল দেরাদুনে, তো এটাও আমরা জানি। কাজে এখানে জামাতের নেতারা ভুল করছে না কি করছে, জেনারেল ওয়াকার হলো ডাবল কমিশন পাইছিল 4 বছর এই জাসদ করে, সে জানে। তো কাজেই আমাদের দলান্ধ হওয়া যাবে না, মতান্ধ হওয়া যাবে না। এই দেশ সকলের এইভাবে উনি সিদ্দিক সাহেব বলেন যে হ্যাঁ এখন তো সব আন্দোলনের ক্রেডিট তারা নিয়ে নেবে, এটা ভুল, এটা ভুল। আবু সাইদের জেনারেশন, এটা কোন শিবিরের জন্য। পিনাকি এখানে মিথ্যা অপবাদ দিছে, সবাইকে বলছে যে আপনার এই যে আবু সাইদ নাকি শিবির করতো, এইটা আন্দোলনের পৃষ্ঠে ছুরিকাঘাত করা। কাজে এই পিনাকি যে ছদ্মবেশী যে ধারণ করছে, এই পিনাকি রর দ্বারা পরিচালিত হচ্ছে কিনা আমি তা বলতে পারবো না। তার সমস্ত আচরণগুলো রদ করা হয়েছে, তার কেন কোনো সংগঠন নাই, এই ছাত্র শিবিরের ঘাড়ে চড়ে সে এইগুলো করতেছে। এদের সাথে যোগ দিছে ইলিয়াসও। আমি তাদেরকে ধিক্কার জানাই তাদের এইসব ইমেচিওর কিংবা স্বার্থপর কারণে, কিন্তু তাদের যে অবদান ছিল
ভালো কথা, ভালো কাজের জন্য ভালো হবে। কাজে আজকের কথাটা হলো যে আজকে যে বিজয়টা আমাদের দ্বিতীয় ধাপে হলো, মানুষ চাচ্ছে যে এখন যারা নির্বাচন যেসব বলছে, সংস্কার বলছে, এইগুলো যখন এখন বন্ধ করতে হবে, বিচার বলতে হবে। কাজেই ৭৫-এর পরপর অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। এই যে বিডিআর হত্যাকাণ্ড তো এই আপনার যে ২৪-এ হয় নাই, তো সেটারও তো আমরা ফজলুর রহমানের কমিশনের বাস্তবায়ন চাই একই সাথে। কাজেই আজকের আলোচনা অত্যন্ত মানে ফলপ্রসূ হয়েছে এবং পরবর্তীতে এই আলোচনা আরো কন্টিনিউ করব। ধন্যবাদ সকলকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এত সময় নিয়ে আমাকে সময় দিয়েছেন, প্রায় ২ ঘন্টার মতো। ইনশাল্লাহ আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টার সময় আমি আবার লাইভ করব। আমি চেষ্টা করব আমাদের ভিতরে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং দর্শকদের সামনে আমাদের মতামত এবং বিশ্লেষণ উপস্থাপন করব। আপনারা সবাই আমার সারাংশ আমি যখন সামারাইজ করব আপনারা আমার সাথে থাকতে পারেন। আর ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে, আপনাদের এই ৩ জনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি আজকের যদি সামারাইজ করতে যাই, আমার সামারাইজেশনটা একটু ডিফারেন্ট হইতে যাবে। আমি জেনারেল ওয়াকারের উপস্থিতি, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব অরক্ষিত, আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চেয়েছি, জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করি না। জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করি না একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই: জেনারেল ওয়াকার ইজ এ পারসন হু ফেল টু ফুলফিল হিজ obligation towards his duty, towards his position. সে যখন 17 বেঙ্গলের সিও ছিল তখনও সে তার দায়িত্ব পালন করতে পারে নাই। সে যখন 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিল তখনও সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আজকে সে আর্মি চিফ, আজকেরও সে দায়িত্ব পালনে ব্যর্থ। তো একটা লোক এত জায়গায় যদি ব্যর্থ হয়, হাসিনাকে পালিয়ে যেতে যদি সাহায্য করে, হাসিনার 14টা সুটকেস যদি গুছায় দিয়া ঠান্ডা মাথায় তাকে এয়ারপ্লেনে তুলে দেয়, এই ওয়াকারের উপরে কি করে আমরা বিশ্বাস করি? যে ওয়াকার 626 জন, তার ভিতরে 252 জন ছিল রয়্যাল এজেন্ট, তাদেরকে একত্র করে জামাই আদরে, ক্যান্টনমেন্টে অতিথির আদরে কোলে করে লালন পালন করে। আজ পর্যন্ত আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিনকে কোলে বসাই আদর আপ্যায়ন করে। সেক্ষেত্রে আমরা ওয়াকারের উপরে কতটা নির্ভর করব? সেই ওয়াকার যখন সেনাপ্রধান থাকে, সেই ওয়াকারের উপরে কি আমরা নির্ভর করব আমাদের সীমান্ত রক্ষায়, আমাদের ডিভিশন কমান্ডের জন্য, আর্ম ফোর্সেস সার্ভিসের যুদ্ধ পরিচালনার জন্য? এই ওয়াকারটা আমাদেরকে ডুবাইয়া দিয়া ভারতের জেনারেল দ্বিবেদীর কথায় সে ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবে, হাসিনার কোলে গিয়ে বসে থাকবে, মোদির কোলে গিয়ে বসে থাকবে। আমি বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ওয়াকার এবং তার সাথে 20-25 জন সিনিয়র অফিসাররা বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসকে লিড করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা সেফ না। ওয়াকারের হাতে বাংলাদেশ নিরাপদ না। ওয়াকারের উপস্থিতি বাংলাদেশের জন্য মোটেও সেফ না। ওয়াকারকে অনতি বিলম্বে এবং চুপ্পুকে অনতি বিলম্বে, আর একটা কথা বলি, ওয়াকারকে যদি লাথি মেরে বের করে দেওয়া হয়, চুপ্পু উড বি গন ইন এ ব্লিঙ্ক অফ এ সেকেন্ড। ওয়াকারকে যদি বের করে দেওয়া হয়, চুপ্পু এমনিই থাকবে না। এটা ছিল আমার কথা। আর সীমান্তের ক্ষেত্রে আমার ডিফারেন্ট একটা আলোচনা ছিল, এটা নিয়ে আমরা পরে আর এক সময় আলোচনা করব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সম্পর্কে আমি এটা বলি, ভারত বিজেপি শাসন আমলে ভারতকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারে নাই, জব ক্রিয়েট করতে পারে নাই, ইকোনমির গ্রোথ বাড়াতে পারে নাই, সামাজিক উন্নয়ন করতে পারে নাই, ভোটাধিকার নিশ্চিত করার বদলে ভোটাধিকার হরণ করেছে। দেয়ারফর এই মুহূর্তে বিজেপির ভোট পাওয়ার জন্য একটা ড্রামার দরকার ছিল। এই ড্রামারটা তারা কাশ্মীরের পেহেলগামে নিজেরা তৈরি করেছে এবং এই ড্রামা তৈরি করে একটা যুদ্ধের শুরু করেছিল স্রেফ ভোট পাওয়ার জন্য। দর্শকবৃন্দ, কপাল ভালো যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হাত পা ধরে কোনো অবস্থাতে যুদ্ধ থামানোর একটা ব্যবস্থা করেছে। যুদ্ধ থামানোর ব্যবস্থা করায় তারা পার পেয়ে গেছে। আপনারা শুনেছেন রাফায়েল বিমান ধ্বংস হওয়ায় ফ্রান্সে স্টক মার্কেট ফল করেছে এবং ইউরোপিয়ানদের মার্কেট ফল করা ডোনাল্ড ট্রাম্প এফোর্ড করে না।
আপনারা মনে করেন না যে ডোনাল্ড ট্রাম্প স্রেফ ইন্ডিয়ার ইন্টারেস্টে যুদ্ধ বন্ধ করেছে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করেছে কয়েকটা কারণে। এই যুদ্ধ যদি কন্টিনিউ করত তাইলে চাইনিজ অস্ত্রের যে সুপিরিয়রিটি আছে, চাইনিজ বিমানের যে সুপিরিয়রিটি আছে, সেটা প্রমাণ হয়ে যেত ইউরোপিয়ান মার্কেটের সামনে। তো ডোনাল্ড ট্রাম্প কৌশলে কি করেছে? যুদ্ধটা বন্ধ করেছে। ভালো হয়েছে কার? সবচেয়ে ভারতের এবং নরেন্দ্র মোদীর। সর্বশেষ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সমগ্র অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এতে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই সাবজেক্টটাকে এভাবে না করে অন্যভাবে এটাকে করা যেত। কিভাবে? আওয়ামী লীগের প্রত্যেকটা দুষ্কৃতিকারী নেতা এবং কর্মীকে গ্রেফতার যদি করে তাদেরকে যদি সাজা দেয়া হতো, আওয়ামী লীগকে ব্যান করার, নিষিদ্ধ করার কোনো দরকার ছিল না। কারণ আওয়ামী লীগ পরবর্তী সময় কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করে বলবে আওয়ামী লীগ ব্যান করা ঠিক হয় না, আমাদের নাগরিক অধিকার আছে। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে সিদ্ধান্ত নিত, যারা আওয়ামী লীগের দুষ্কৃতিকারী, আওয়ামী লীগ করার নাম করে যারা বাংলাদেশকে ভারতীয়করণ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীকে যদি হাজতে পোড়া হতো, তাইলে আওয়ামী লীগকে ব্যান করার দরকার ছিল না। এখন হয়তোবা সাবজেক্টটা এই ওয়াকার এবং ওয়াকারের দোসররা তাদেরকে গ্রেফতার করতে দিচ্ছে না, এই জন্যই কার্যক্রমটা বন্ধ করেছে। হতে পারে সাবজেক্টটা সম্পর্কে আমাকে আরো আপডেট করতে হবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টার সময় অন্য বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আসব, তখন আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আগামীকাল বাংলাদেশ সময় রাত্র 11টায় আবার কথা হবে, এই কামনা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান।